যেখানে জ্ঞানের আলো বিলানো হয় এবং জ্ঞানের আলোকে প্রসারিত করা হয়, সেখানে কিন্তু মহান সৃষ্টিকর্তার একটা অশেষ রহমত থাকে। তো আশা করি এখানে আমরা যারা আছি প্রত্যেকের উপরে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের রহমত বর্ষিত করবেন। তো আজকে আলোচ্য বিষয়টা খুবই সহজ একটা বিষয়, আবার খুবই জটিল একটা বিষয়। আমি পার্সোনালি যদি আমার চেম্বারে কোনো রোগী পাই, যে রোগীটা আমার এসে বলে যে ডাক্তার সাহেব আমার শ্বাসকষ্ট কিংবা অ্যাজমা, এই কথাটা বললে কিন্তু আমার মনের মধ্যে একটা দারুণ একটা কনফিডেন্স থাকে যে এই রোগীটার ক্ষেত্রে আমি মনে হয় না যে ফেলুয়ার হবো। আল্লাহর উপর ভরসা করে তার কেস টেকিং করে যে কয়টা রোগীর ওষুধ দিয়েছি, আলহামদুলিল্লাহ 90% রোগী কখনোই আমার বলেনি যে আমি শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পাইনি। তো আমি যেহেতু এখান থেকে রেজাল্ট পেয়েছি, এখান থেকে ভালো ফলাফল পেয়েছি এবং উপকৃত এই রোগের ট্রিটমেন্ট করে, সেহেতু আপনারা যারা আছেন আমার সমকক্ষ মানুষ, আমার শুভাকাঙ্ক্ষী, কিংবা আমাদের হোমিওপ্যাথ হিসেবে আপনারা নতুন এই পেশা নিয়োগ করেছেন, তো এই মানুষগুলোর সাথে অবশ্যই আমি আমার যতটুকু জ্ঞান আছে জ্ঞান শেয়ার করার চেষ্টা করব এবং আশা করি আগামীতে আপনারাও এই জায়গাটাতে ভালো একটা ফলাফল নিয়ে আসবেন এবং হোমিওপ্যাথির সুনাম বয়ে আনবেন। তো আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অ্যাজমা চিকিৎসায় হোমিওপ্যাথি। আসলে আমাদের জানা দরকার অ্যাজমাটা কি। আসলে অ্যাজমা যে শব্দটা, এই শব্দটা কিন্তু ইংরেজি শব্দ না, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। ইংরেজি শব্দটা হচ্ছে অবস্ট্রাকল অফ রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের বাধাপ্রাপ্ততা। আর গ্রিক ভাষায় বলা হয় অ্যাজমা, আমাদের বাংলা ভাষায় বলা হয় শ্বাস প্রশ্বাসের সমস্যা কিংবা শ্বাসকষ্ট, যেটাকে আমরা বলি। এখানে অ্যাজমা, গ্রিক ভাষায় অ্যাজমা বলতে হচ্ছে দ্রুত নিঃশ্বাস নেয়া। দেখবেন যে সকল অ্যাজমা রোগী আছে, আমরা সাধারণভাবে নিঃশ্বাস নিই, আমরা তো মানুষ, আমরা সাধারণভাবে নিঃশ্বাস নিই, কিন্তু যারা অ্যাজমা রোগী এরা কিন্তু খুব দ্রুত নিঃশ্বাস নেয়, শ্বাসের একটা টান থাকে। এবং এই মানুষগুলোর যখন দেখবেন যে এদের ফুসফুসে সঠিকভাবে, অর্থাৎ বায়ুনালীতে রেসপিরেটরি সিস্টেমকে মানে বাধাপ্রাপ্ত করে, ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারে না কিংবা কার্বন ডাই অক্সাইডটা বের করে নিয়ে আসতে পারে না, আমাদের যে ট্রাকিয়া আছে কিংবা ব্রনকাই আছে কিংবা ব্রনকিউল আছে কিংবা অ্যালভিওলাই আছে, এই রেসপিরেটরি সিস্টেমের এটা একটা স্তর। যেমন দেখেন, এই প্রথমে আমরা যখন নিঃশ্বাসটা নিই তখন আমাদের ট্রাকিয়া থেকে শুরু হয়, অর্থাৎ আমাদের শ্বাসনালী থেকে শুরু হয়, ওখান থেকে ব্রনকাই পৌঁছায়, ব্রনকাই পৌঁছে ওখান থেকে ব্রনকিউলে চলে যায়, ব্রনকিউল থেকে ওই বাতাসটা অ্যালভিওলাই এই জায়গাটাতে পৌঁছানোর পরে ওখান থেকে এটা প্রসেস হয়, হয়ে কি হয় যে অক্সিজেন গুলো আমাদের শিরাতে পৌঁছানোর কথা, আমাদের হার্টে পৌঁছানোর কথা, সেই সকল জায়গাগুলোতে পৌঁছে যায়, আর কার্বন ডাই অক্সাইড ওখান থেকে বের করে নিয়ে আসে। এখন কথা হয়েছে, যখন দেখা গেল যে আমাদের এই শ্বাস প্রশ্বাসের বাধাপ্রাপ্ততা হচ্ছে, কিংবা দেখা গেল যে এই শ্বাস প্রশ্বাসের জায়গাগুলোতে হয়তো ফুলে আছে, অনেক সময় দেখা যায় যে অ্যালার্জেটিক কারণে হোক, আর ওরা নিয়ে যাও, কি হয়েছে বাবা, এক মিনিট একটু, আমার কাছে যাও, আমার কাছে যাও, যাও আমার কাছে যাও, আমার কাছে যাও, দুঃখিত। শাহিন মোল্লা স্যার, শাহিন মোল্লা স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি 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 স্যার। আপনি রেকর্ডিংটা করিয়েন, আমি একটু বাইরে আছি তো, গাড়িতে আছে, বুঝছেন? জি ঠিক আছে ইনশাআল্লাহ। রেকর্ডিংটা করেন, আমি এখানে পৌঁছাতে পারি না, আমার আরো 15-20 মিনিট সময় লেগে যাইতে একদিন।
ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু দুঃখিত, আমার ছেলেটা ব্যথা হয়েছে তো একটু আবার আমার কাছে চলে আসছে এই জন্যে। তো এখন দেখেন, এই আমাদের ট্র্যাকিয়াতে কিংবা আমাদের ব্রোনকাল যে সকল আমাদের যে নালীগুলো আছে, এই নালীগুলো যদি ফুলে যায়, কোনো কারণে ফুলে যায় কিংবা কোনো কারণে ইনফ্লেমেশন হয়, তখন কিন্তু বাধা প্রাপ্ততা হয়। যেমন দেখেন, সহজ ভাবে আমরা দেখি যে একটা পাইপের ভিতর থেকে সরাসরি কিন্তু পানি প্রবেশ করে এক স্থান থেকে অন্য স্থানে, কিন্তু ওই পাইপের মাঝখানে যদি কোনো একটা বস্তু হঠাৎ করে আটকে যায়, তখন কিন্তু ওই পানিটা বাধাপ্রাপ্ত হয়। কিংবা আমরা যখন একটা বাঁশি বানাই, এই আমরা প্রত্যেকেই কলার পাতার বাঁশি বানাই, এই কলার পাতার বাঁশিতে যখন আমরা ফু দিই, অর্থাৎ আমাদের হাওয়াটা সহজভাবে পাস করার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা থাকে না, কোনো শব্দ হয় না, কিন্তু ওখানে কিন্তু আমরা একটা ব্লক সৃষ্টি করি। অর্থাৎ একটা বাঁশি তৈরি করার সময় বাঁশির ওখানে একটা ব্লক মতো তৈরি করে দিই, যেন ওখান থেকে কি হয়, আপনার একটা প্রতিধ্বনির সৃষ্টি হয়। তো এই প্রতিধ্বনির সৃষ্টি হতে কিংবা বাধাপ্রাপ্ততা হয়ে ওখানে একটা বাঁশি একটা শব্দ তৈরি করে, একটা তরঙ্গ তৈরি করে। ঠিক তেমনি আমরা যখন নিঃশ্বাস নিই, আমাদের যে শ্বাসনালীতে যদি ইনফ্লেমেশন হয়, শ্বাসনালীতে যদি বাধাপ্রাপ্ততা হয়, তখন কিন্তু আমাদের শ্বাসের কিন্তু কষ্ট হয়ে যায়, রোগী কিন্তু বলে আমাদের শ্বাসের কষ্ট হচ্ছে। এখন আমাদের জানা দরকার যে শ্বাসকষ্ট প্রকারভেদটা কি, হাঁপানি, শ্বাসকষ্ট কিংবা অ্যাজমার প্রকারভেদ কি। দেখেন, যখন একটা সুস্থ মানুষ হঠাৎ করে শ্বাসকষ্ট আরম্ভ হলো, কয়েক মিনিট কয়েক ঘন্টা কষ্ট হলো, তারপর আবার উপশম হলো, এটাকে আমরা সূক্ষ্ম অর্থাৎ মাইল্ড অ্যাজমা বলে থাকি। আবার যখন দেখা যায় এই অ্যাজমাটা শুরু হয়েছে, শ্বাসকষ্ট হঠাৎ করে শুরু হয়েছে আর কমতেছে না, কমা ছাড়াও দিন দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, কোনো ওষুধেই কমতেছে না, যদি এই অবস্থা 12 ঘন্টার বেশি হয়, তবে এটাকে আমরা কিন্তু অ্যাজমা কিংবা হাঁপানি কিংবা শ্বাসকষ্ট এটা বলতে পারি। অর্থাৎ এটা হচ্ছে তীব্র আকারে বলা যেতে পারে। আবার আরেক শ্রেণীর যে শ্বাসকষ্ট আছে, আমাদের এই নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে আমাদের যে ট্রাকিয়া আছে কিংবা আমাদের শ্বাসনালীটা আছে, এখানে বাধাপ্রাপ্ততা হয় এবং বহুদিন যাবৎ রোগীটা কষ্ট পেতে থাকে। মনে করেন যে আজকে একটু কষ্ট পাইলো, কালকে পাইলো, 3 দিন পরে, 4 দিন পরে, হয়তো 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, এটাকে আমরা ক্রনিক অ্যাজমা হিসেবে দেখতে পারি। এই 3 ভাগে আমরা কিন্তু বিভক্ত করতে পারি। এখন এই অ্যাজমাটা কেন হয়, এর কারণটা কি? কারণটা তো অবশ্যই জানতে হবে। কারণ কি? কারণবিহীন কোনো কিছুই সম্ভব হয় না, কোনো কিছু ঘটেও না। আমরা কেন ভাত খাই? আমাদের শরীরে ব্যালেন্স রাখার জন্য, সুষম খাদ্য, পুষ্টির গুণ সব ঠিক থাকার জন্য। অর্থাৎ কারণ, প্রত্যেকটা জিনিসের কিন্তু কারণ আছে। এই অ্যাজমারও কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে দেখেন, প্রথম যে কারণ সেটা হচ্ছে অ্যালার্জেটিক কারণ। অনেক সময় দেখা যায় যে আমাদের লিভারের কিন্তু একটা দারুণ কাজ হচ্ছে অ্যান্টি অ্যালার্জেন তৈরি করা। কিন্তু লিভার যখন দুর্বল হয়, অর্থাৎ লিভার হিট হয়ে গেল কিংবা লিভার ইনলার্জ হয়ে গেল, লিভার সিরোসিস হইল, লিভার ক্যান্সার হইল, সে সময় কিন্তু লিভার তার সাধারণ কার্যটা সম্পন্ন করতে পারে না, বিধায় দেখা যায় যে তার অ্যান্টি অ্যালার্জেন তৈরি করতে পারতেছে না। ঠিক এই সময়টাতে দেখা গেল যে এই মানুষটা ধুলাবালিতে কাজ করেছে, এই মানুষটা শারীরিক পরিশ্রম করতেছে, কিংবা এই মানুষটা অনেক প্রাণীর যে সকল লোমগুলো আছে, লোমগুলোর একটা সংস্পর্শে গেল, কিংবা দেখা গেল যে বাড়ির যে আনুষঙ্গিক কাজ কামাতে ধুলাবালির কিংবা ওই পুরাতন বইপত্র ছাড়া, এই যখন ঝাড়লো তখন হঠাৎ করে অ্যালার্জি বেড়ে গেল। অ্যান্টি অ্যালার্জেন যেহেতু লিভার তৈরি করবে, সেহেতু এই যে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি বলেন আর
মাইট অ্যালার্জি বলেন কিংবা ফুলের রেণু হতে কিংবা অ্যানিমেল অ্যালার্জি বলেন, যেটা হোক না কেন, এই অ্যালার্জিটা বেড়ে যাওয়ার পরে আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, অর্থাৎ আমাদের শ্বাসনালীটা ইনফ্লামেশন হলো কিংবা ফুলে যাওয়ার পরে। স্যার একটু কথা বললাম, ওই শহীদুল্লাহ স্যার আপনি একটু খেয়াল রাখেন, অনেকে চেষ্টা করতেছে, ঢুকতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে ওকে। এখন দেখা গেল যে রোগী ওই সময়টাতে শ্বাস নিতে পারছে না, তার কারণ তার যে এটা আছে, আমাদের শ্বাস নালীটা আছে, ওই নালীটায় অ্যালার্জিতে ফুলে যাওয়ার পরে তার মূল যে ভিতরের অংশটা, এই অংশটা একটু সংকোচন ঘটার পরে তাদের শ্বাস প্রশ্বাসটা সঠিকভাবে যাওয়া আসা করছে না, তখন কিন্তু এক ধরনের শ্বাসকষ্টের সৃষ্টি হয়। এটা অ্যালার্জেটিক শ্বাসকষ্ট। এরপরে দেখেন, দেখা গেল যে অনেক রোগীর ক্ষেত্রে বংশগতভাবে সাইকোটিক মায়াজমে আক্রান্ত, অর্থাৎ সাইকোসিস মায়াজমে যারা আক্রান্ত হচ্ছে, এই সকল মানুষরা মা বাবা থেকে প্রাপ্ত হয় অনেক সময়, কিংবা সাইকোসিস মায়াজমে আক্রান্ত হওয়ার ফলে এদের এক ধরনের শ্বাসকষ্ট দেখা দেয়। এরপরে দেখা যায় নন অ্যালার্জিক অ্যাজমা, অর্থাৎ অ্যালার্জি নেই তারপরেও কিন্তু অ্যাজমা দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। কাদের? যারা অধিক পরিমাণে মেন্টাল ডিপ্রেশনে ভোগে, যাদের অধিক পরিমাণে শারীরিক পরিশ্রম করা পড়ে যায়, যারা অধিক পারফিউম ব্যবহার করে, কিংবা দেখা গেল যে অধিক দিন যাবত অনিয়ম করে আসছে, শরীরে একটা দুর্বলতার সৃষ্টি হয়েছে, কিংবা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এক্ষেত্রে আমরা নন অ্যালার্জেটিক অ্যাজমা এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে শ্বাসকষ্টের কারণ হিসেবে আমরা যে সকল জিনিসগুলো পেয়েছি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যালার্জেটিক, একটা হচ্ছে নন অ্যালার্জেটিক, আর একটা হচ্ছে ধাতুগত। এই তিনটা একটু মাথায় রাখলে হবে। এরপরে আমাদের চেম্বারে যখন রোগী আসবে, তখন এদের শ্বাসকষ্ট হচ্ছে, এর লক্ষণটা কেমন ভাবে পাবো আমরা? প্রথমে যে লক্ষণটা দেখেন, বুকে একটা সাই শব্দ কিংবা বাঁশির মতো একটা শব্দ হবে। বুকে যখন নিঃশ্বাস নেবে তখন বাঁশির মতো শব্দ হবে। শ্বাস প্রশ্বাস নিতে খুবই কষ্ট হবে। যখন সে কথা বলবে, তাদের কথাটা বের করতে একটা এক্সট্রা প্রেসার দিতে হয়। অনেক কষ্ট হচ্ছে, যেন কথাটা বলতে যে একটু বেঁচে যাচ্ছে, কথা বলতে পারছে না। নিঃশ্বাসের কষ্ট সহ রোগী বলবে যে বুকে চাপ বোধ একটা আছে, চাপ বোধ আছে। এরপরে দীর্ঘদিন যাবৎ কাশিতে ভুগতে এবার এই শ্বাসনালী ওই অ্যালার্জেটিক কারণে ফুলে গেল, তারপরে কাশি এবং কাশির সাথে সাথে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। রোগী বলতেছে যে ডাক্তার সাহেব এত বেশি কাশি যে নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস নিতে গেলে যেন দম লেগে আসছে। এই ধরনের একটা অবস্থা কিন্তু তৈরি হতে পারে। অনেকক্ষণ যাবৎ ঠান্ডায় ছিল রোগী, অনেকক্ষণ যাবৎ ঠান্ডায় থাকার পরে হঠাৎ করে আপনাদের কাছে আসার পরে তাদের শ্বাসের টানটা অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, নিঃশ্বাস নিতে গিয়ে তাদের চোখটা লাল হয়ে যাচ্ছে, কিংবা চোখ মুখ সব সবুজ নীল বর্ণের হয়ে যাচ্ছে। এই ধরনের অবস্থায় কিন্তু আমরা বুঝতে পারি এটা শ্বাসকষ্ট হচ্ছে। এবং ব্যায়াম করার ফলে, কিংবা ভারী কোনো কাজ করার ফলে, কিংবা অধিক রৌদ্রে কাজ করার ফলে যখন তাদের নিঃশ্বাসে কষ্ট হবে, তখন সেটা কিন্তু আমরা শ্বাসকষ্ট হিসেবে বিবেচনা করতে পারি। এখন দেখেন, এই যে শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্ট সারবে, তবে আমার গুরু যে কথাটা বারবার বলতেছেন, উনি বলেন যে একটা রোগী কিওর হওয়ার পেছনে প্রথম যে জিনিস সেটা হচ্ছে রোগী ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে আমাদের মেডিসিন। আমি শ্বাসকষ্টে ভুগতেছি, আমি সিলেক্টেড মেডিসিন, ভেটেরিনারি নাম দিলাম, আমি সিলেক্টেড মেডিসিন আপনার ব্যাসিলিন নাম দিলাম, ফুজা দিলাম, টিউবারকুলি নাম দিলাম,
কিংবা স্পঞ্জিয়া, আর্সেনিক অ্যালবাম, এ জাতীয় যত মেডিসিন আছে ভালো ভালো মেডিসিন, নাম করা মেডিসিন দিলাম, কিন্তু কাজে কিছু আসলো না। কেন কাজে আসলো না? রোগী শ্বাসকষ্ট ওষুধ খাচ্ছে, তার সাথে সাথে আবার আইসক্রিম খাচ্ছে। রোগী ঔষধ খাচ্ছে, তার সাথে সাথে অধিক করে টক জাতীয় জিনিস খাচ্ছে। রোগী ঔষধ খাচ্ছে, তার সাথে সাথে এসি ব্যবহার করতেছে, কিংবা রোগী অ্যালার্জি জাতীয় জিনিস যে সকল গরুর মাংসগুলো খাচ্ছে, হাঁসের মাংস খাচ্ছে, কিংবা দেখা গেল তাদের ভুরিভুজ যেটা খাওয়া নিষেধ, এই জিনিসটাও খাচ্ছে। তাহলে কিন্তু এই জায়গাটাতে ঔষধ কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা থাকে। বিধায় এই শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে শুধু শ্বাসকষ্ট না, সকল রোগীদের ক্ষেত্রে রোগী ম্যানেজমেন্ট কিন্তু খুবই প্রয়োজন। রোগী যদি ম্যানেজমেন্ট ঠিক মতো না করা যায়, তাহলে কিন্তু কখনোই কোনো রোগই সারবে না। আমার কাছে সেদিন একটা রোগী আসলো। রোগী এসে বলতেছে, ডাক্তার সাহেব, তো অনেকদিন যাবত আমার এই চুলকানি হয়েছে, আমি তো বাড়তেছি না, প্রচুর চুল কাটছে, আমি কি করব, আপনি একটু ইয়ে করেন। আমি এই রোগীটার পুরো 45 মিনিট ধরে কেস চেকিং করেছি। কেস চেকিং করার পরে তার মেডিসিন দিলাম, নেট্রাম সাল্ফ দিয়েছি, আর মেডিসিন দিয়েছি এসপেসিয়া মাদার। তো আমি আবার এই জায়গাগুলোতে মাদার টিনচার, বিশেষ করে এই চুলকানি রোগীতে মাদার টিনচারটা সরাসরি ব্যবহার করি না, অনেক তৈরি করে দিই, হাফ ঔষধ দিই আর হাফ স্টিল ওয়াটার দিই, আর সেখানে কিছু 8-10 ফোঁটা RS দিয়ে দিই। অনেক সিস্টেম ব্যবহার করে থাকি। তো রোগীরে দিয়েছি, দেওয়ার পরে রোগী কমেছে। 15 দিন পরে যে রোগী আসলো, বললো কমেছে, কিন্তু খুব বেশি কমে নিয়ে আগের চেয়ে 100 ভাগের মধ্যে 80 ভাগ কমেছে। তবে একটা কাজ করেছি কিন্তু ডাক্তার সাহেব। তো কি কাজ? আপনি তো আমার গরু মাংস খাইতে নিষেধ করেছিলেন, কিন্তু আসলে গরু মাংস বাড়ি রান্না করেছে, তো একটু লোভ লেগেছে, এই জন্য আমি সে আর লোভ সামলাতে পারিনি, গরু মাংস খেয়ে গেছি। তাই আমি বললাম যে, আপনি গরু মাংস কেন খাইলেন? ওষুধ খাচ্ছেন, আবার গরু মাংস খাচ্ছেন। তো বলছে, ডাক্তার সাহেব একটা কথা বলি। আচ্ছা, হ্যাঁ বলেন। তো বলছে, আমি তো ওষুধ খাচ্ছি, তো আমি অ্যালার্জি জাতীয় জিনিস কেন বন্ধ করবো? তো আমি বললাম, দেখেন, আসলে পাগলের মতো কথা বলে কোনো লাভ নেই। কারণ কি, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মানে ওষুধের একটা নিয়ম আছে। আমাদের সমাজে যেমন নিয়ম আছে ওষুধ খাওয়ার ক্ষেত্রে, কিংবা ওষুধ রোগ সারার ক্ষেত্রে একটা নিয়ম আছে। এই নিয়মের বহির্ভূত হলে কিন্তু আপনি পারবেন। তো এই ক্ষেত্রে আমি যেটা কথা বারবারই বলবো আপনাদের, সেটা হচ্ছে শ্বাসকষ্টের ক্ষেত্রে আপনারা রোগীকে প্রথম যে পরামর্শগুলো দিবেন, এই পরামর্শ হচ্ছে, এই রোগীরা কখনো অধিক করে ধুলাবালিতে ঝাড়াঝাড়ি করবে না, ধুলাবালিতে কাজ করবে না, এক। দ্বিতীয়ত, এই স্যাঁতসেঁতে কোনো জায়গা, কিংবা যে সকল জায়গাতে পানির সংস্পর্শ আছে, বিশেষ করে যাদের রোগটা পানিতে বেশি বাড়ে, ঠান্ডায় বেশি বাড়ে, শীতে বাড়ে, এই সকল মানুষদের স্যাঁতসেঁতে জায়গা কিংবা ফাঙ্গাল জাতীয় যে সকল জায়গা, ফ্লোর গুলো আছে, এই সকল জায়গাতে না থাকতে অবশ্যই এখানে নিষেধ করবেন। এরপরে মশার কয়েল কিংবা ধূমপান, এই জিনিসগুলো কখনোই রোগীকে করানো যাবে না। যে সকল খাবারে অধিক পরিমাণে অ্যালার্জি হয়, যেমন গরুর মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম, বেগুন, পুঁইশাক, চিংড়ি মাছ, এই জাতীয় খাবারগুলোতে অধিক পরিমাণে অ্যালার্জি হয়, এই অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না, খাওয়া থেকে নিষেধ করতে হবে। এরপরে অধিক পরিমাণে আপনার শারীরিক পরিশ্রম, এই শারীরিক পরিশ্রম করা যাবে না, ধুলা এবং ধোয়ার কাজ করা যাবে না। বাড়ির আশেপাশে, বাড়িতে যদি বিড়াল থাকে, এই বিড়ালের আশেপাশে যাওয়া যাবে না। এবং পুরাতন যে সকল জিনিসপত্র আছে, অর্থাৎ বই খাতা, এই সকল জিনিসপত্র গুলো থেকে তারা অন্তত পক্ষে একটু দূরে থাকবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বিধিনিষেধের ভিতরে আপনারা দিবেন। এরপরে রোগীরে অবশ্যই খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দিবেন। তার মধ্যে দেখেন, ফ্রিজের যে সকল কোমল পানি আছে, ঠান্ডা জাতীয় খাবার, আইসক্রিম, কিংবা তিতা জাতীয় খাবার, অধিক তিতা জাতীয় খাবার, কিংবা দেখা গেল
যে ওই যে বলেছি পুঁই শাক, ডাল, মুসুরের ডাল যাকে বলি আমরা, কিংবা গরুর মাংস, হাঁসের মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই জাতীয় খাবারগুলো থেকে আপনারা কিন্তু বিরত রাখবেন এবং রোগীকে বলবেন যে আয়রন মুক্ত পানি, টিউবওয়েলের পানি, এই পানি কিন্তু পান করবে। তাহলে আমরা জানলাম যে শ্বাসকষ্ট কি, শ্বাসকষ্ট কেন হয়, শ্বাসকষ্টর ক্ষেত্রে আমাদের রোগীর ম্যানেজমেন্ট কি হবে এবং শ্বাসকষ্টর রোগীদের কোন জিনিসটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, এই জিনিসগুলো জেনেছি। এখন আমরা এই শ্বাসকষ্টের ক্ষেত্রে লক্ষণ মাফিক, কারণ আমাদের হোমিওতে একটা কথা বলা আছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এখানে যারা আছেন অনেক অভিজ্ঞ মানুষ, অনেক জ্ঞানী মানুষ, তারপরেও আমি ছোট্ট একটা কথা বলি। কথাটা হচ্ছে যে আপনার রোগীকে যতটুকু আপনি সুন্দরভাবে বিহেভ করে তার ম্যানেজ করতে পারবেন, সে কিন্তু আপনার কথাটা তত সুন্দরভাবে খেয়াল করবে, শুনবে। আর আপনি যখন রোগীকে ভালোভাবে কথা বলবেন না, কিংবা রোগীর সাথে আপনি আপনার তার রোগটা সম্পর্কে ডিসকাস করবেন না, তখন কিন্তু রোগী আপনার উপরে খুব বেশি ভরসা করতে পারবে না। গত শুক্রবারে আমার পাশের একটা চেম্বারে একটা রোগী আসে, বাচ্চাটার বয়স 5 বছর, 4.5 বছর, 4 বছর বয়স। তো আমার পাশের একজন চেম্বার এক স্যার আছেন, স্যার হচ্ছেন সমাজসেবা অফিসার, আমাদের উপজেলা সমাজসেবা অফিসার, উনি প্রবীণ মানুষ। তো ওনার কাছে রোগীটা গেছে প্রথমে, কারণ আমি যে জায়গাটাতে এখন চেম্বার করেছি এই জায়গাটাতে আমি নতুন, অর্থাৎ 1 বছর 3 মাস আমার চেম্বারে বয়স। তো আমি বয়সে তরুণ, নতুন চেম্বার দিয়েছি, হয়তোবা তাদের বিশ্বাসে আসেনি যে আমি তার রোগীটা হয়তোবা ট্রিটমেন্ট করতে পারবো। আমার কাছে না শুনি ওই সমাজসেবা অফিসার ওনার কাছে চলে গেছেন। যাওয়ার পরে রোগীটার সমস্যাটা হচ্ছে এডিনয়েড গ্ল্যান্ড, এটা বিবৃতি হয়েছে, অর্থাৎ এডিনয়েড গ্ল্যান্ডটারে ইনফ্লামেশন হয়েছে, ফুলে গেছে আর কি, বড় হয়ে গেছে। এখন ওই সমাজসেবা অফিসারের কাছে যখন গেছে, অফিসার উনি ওনার এই এডিনয়েড গ্ল্যান্ডটা সম্পর্কে খুব বেশি ধারণা নেই। যখন রোগীর মা ওই বাচ্চাটা নিয়ে গেছে, তার আগে কিন্তু রোগীর মা ইউটিউবে যতগুলো দেখার মতো এডিনয়েড গ্ল্যান্ড সম্পর্কে যা দেখার মতো উনি কিন্তু দেখতেন। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলো ডাক্তার যারা ইউটিউবার, ওনারা অনেক করেছেন, মানে এডিনয়েড গ্ল্যান্ড নিয়ে অনেকগুলো ভিডিও করেছেন। ওই ভিডিওগুলো কিন্তু উনি দেখে গেছেন। দেখার পরে এই ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর ডাক্তার এডিনয়েড গ্ল্যান্ড সম্পর্কে ওনারা ভালোভাবে বোঝাতে পারেনি। বোঝাতে না পেরে উনি 2টা ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছেন। দেওয়ার পরে পাশাপাশি চেম্বার, আমার খুব বেশি না, মানে হাফ মিনিটের ডিস্টেন্স, ওই রোগীর মা আর রোগীর বাবা 3 জন আবার আমার চেম্বারে আসছে। তো আসার পরে রোগীর মা এসে বলতেছে যে ডাক্তার সাহেব, এই আপনি একটু আমার এই মেয়েটার এই যে রিপোর্ট আছে, রিপোর্টটা একটু দেখতে পারবেন? তো আমি ওখানে দেখলাম যে এডিনয়েড। তো দেখার পরে আমি বললাম যে আপনার মেয়ে তো হাতের ঘুমায়। তো হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ে একটু কানে কম শোনে না? বলছে হ্যাঁ। তারপরে বলছি ওর কথা একটু নাকে ওঠার মতো ভাব, বলে হ্যাঁ। আমি বললাম যে সারাক্ষণ কোনো নাক বন্ধ বন্ধ ভাব, বললো হ্যাঁ। এই যে কথাগুলো আমি বললাম না, বলার সাথে সাথে রোগী মা বলতেছে ডাক্তার সাহেব একটা কথা বলি। আমি হ্যাঁ বলেন। তা উনি বলতেছে দেখেন, পাশের স্যারের কাছে নিয়ে গেছিলাম, উনি আসলে এডিনয়েড সম্পর্কে খুব ভালো ধারণা ওনার নেই। আমি আসলে ওনার এই যে ভিডিও গুলো দেখাচ্ছেন, ডক্টর রাজা কাদ্রির একটা ভিডিও দেখাচ্ছেন, তারপর হচ্ছে আপনার প্রদীপ কুমার শাহ ওনার একটা ভিডিও দেখাচ্ছেন, কিন্তু ওই এডিনয়েড সম্পর্কে আমার পাশের যে ডাক্তার উনি অতটুকু অভিজ্ঞ না এবং ভালোভাবে বোঝাতে পারেন। তারপরে আমি বিস্তারিত সব কিছু বললাম, বলার পরে বললো যে এই ওষুধ আর খাওয়াবো না ডাক্তার সাহেব, আপনি আবার নতুন করে কেস টেকিং করেন। গত শুক্রবারে আমি আবার সেই কেস টেকিং করেছি। কেস টেকিং করার পরে বাচ্চাটাকে ক্যালসিরিয়া কার্ভ দিয়েছি আর হচ্ছে আপনার ক্যালসিরিয়া +12 দিয়েছি। রোগী আজকে ফোন দিল
আমার পাশে আবার তার এই ফ্যাক্টরি আছে রোগীর বাবার। তো আজকে ফোন দিল যে ডাক্তার সাহেব একটু যেন আগের চেয়ে ভালো দেখতেছি। তো দেখেন, রোগীর বিশ্বাস তৈরি করতে হবে। আপনি যদি রোগীর বিশ্বাস না তৈরি করতে পারেন, আপনি সুন্দর চেহারা দিয়ে, সুন্দর ডেকোরেশন দিয়ে, সুন্দর সুন্দর ওষুধ দিয়ে, ভারতীয় বাংলাদেশি কিংবা হচ্ছে আপনার জার্মানি অনেকগুলো ওষুধ দিয়ে চেম্বার করে বসলেন, সুন্দর একটা চেয়ারে বসে আছেন, কোনো লাভ হবে না। রোগী আপনার ওই সুন্দর চেহারাও দেখবে না, সুন্দর সুন্দর ওষুধও দেখবে না, কিংবা সুন্দর সুন্দর পতন ভঙ্গিও দেখবে না। আপনার যদি জ্ঞান না থাকে এবং আপনার কাছে যদি রোগী প্রিয় না দেয়, এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। রোগী দেখার ক্ষেত্রে অনেকগুলো আমাদের বাধ্যবাধকতা আছে। এই জিনিসটা যে যত বেশি মেনটেন করতে পারবে সে কিন্তু তত বেশি থাকবে। এখন কথা হচ্ছে যে এই শ্বাসকষ্টের ক্ষেত্রে আমি বলেছি আমি 90% শ্বাসকষ্ট রোগীর ক্ষেত্রে আমি প্রায় সাকসেস। তারা কখনোই ফোন করে বলে কথা বলে পরে, এখন কথা বলা যাবে না, বলে পরে কথা বলবে। তো আমি সর্বক্ষণই যে সকল ঔষধগুলো নিয়ে আমি আমার প্র্যাকটিসটা চালাই যাই, সেই সকল ঔষধগুলো আপনাদের সামনে আলোচনা করব। এবং প্রত্যেকটা ঔষধ যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, অবশ্যই এখানে ঔষধের লোক আপনার মুখস্থ হয়ে যাবে। আমি একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ধারায়। আচ্ছা, এখানে কল দিল কে? আমাদের গ্রুপ কল দিল কে আবার? আহা, আসমাল হোসেন ভাই, দেখেন তো গ্রুপ কলটা দিল কে? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি আমি আপনার কথা। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, এম জাকাউল নাকি নাম এটা স্যার? জি স্যার, ওনার এখন নতুন জয়েন করেছে তো মনে হয় বুঝতে পারি নাই। এম জাকিউল আমরাও ডিসকানেক্ট হয়ে গেছি। সবাই কেটে দেন, সবাই ডিসকানেক্ট কেটে হয়ে যাচ্ছে, দেন। আমার নতুন করে আবার ঢুকতে হয়। আমার এই হেডফোনের সমস্যা দেখা দেয়, পরে আপনাদের কথা শুনতে পাই। গ্রুপ কলটা দেয় এখানে, আমার গ্রুপ কলটা কেটে দেন না, ওরা কাটেননি এখনো। ওনারা একটু বলেন গ্রুপ কলটা বন্ধ করতে। আমার কথা শোনা যাচ্ছে স্যার এখন? জি স্যার, স্যার এখন ভালো স্যার শোনা যাচ্ছে স্যার। আমি হেডফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছি। যাই হোক, গ্রুপ কলটার জন্য সমস্যা দেখা দেয় আজকে। তো এই যে সকল ঔষধগুলো ব্যবহার করি, তার মধ্যে প্রথম দেখেন ওষুধগুলো আমি একটু বলি। তার মধ্যে আমি স্পঞ্জিয়াটা খুব বেশি ব্যবহার করি, আর্সেনিক অ্যালবাম ব্যবহার করি, অ্যামোলকার ব্যবহার করি, অনুসারে প্যারাটাকার, কার্বোভেজ, ল্যাকেসিস, ইফাস সালফার, অ্যান্টিমটার্ট, ইপিকাক, কার্বো অ্যানিমেলিস, ক্যালিবাইক্রম, ক্যালকেরিয়া কার্ব, থুজা, মেড্রোইনাম, ব্যাসিলিনাম কিংবা টিউবারকুলিনাম। এই মেডিসিনগুলো আমি বেশি বেশি এই মেডিসিনের ভিতরে লক্ষণ পাই। এবং আপনি রেপার্টরিতে যখন যাবেন তখন এই মেডিসিনগুলো কিন্তু বেশি বেশি সামনের দিকে আপনার আগে আসবে। এবং অনেক সময় আপদকালীন সময়, অর্থাৎ রোগী প্রচুর শ্বাসকষ্ট ভুগতেছে, এই সময়গুলোতে আমি আপনার স্পিডাস্পরমা, গ্যাসিয়াসোপেরা, ফেলাটাওয়ারি, ভ্যারাডিয়া এবং গ্রিন ডিলা, এই মেডিসিনগুলো কিন্তু বেশি ব্যবহার করি। এখন কথা হচ্ছে যে কোন লক্ষণের ভিত্তিতে আমি কোন মেডিসিনগুলো ব্যবহার করি। দেখেন, আমি সর্বাগ্রে প্রথমে কিন্তু আপনার এই স্পঞ্জিয়া মেডিসিনটা ব্যবহার করি। স্পঞ্জিয়ার প্রথম যে এটা রোগী অধিক পরিমাণে গরম কাতর একটা রোগী, এবং স্পঞ্জিয়া রোগীদের দেখবেন যে এদের গ্ল্যান্ডটা বিবৃতি হওয়া, অর্থাৎ আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ড বলেন, আর আমাদের যে গ্ল্যান্ড গলার তলবানি যে গ্ল্যান্ডটা বিবৃতি হওয়া। এছাড়াও স্পঞ্জিয়ার শ্বাসকষ্ট রোগী যদি আপনার চিনতে হয়, তাহলে
আমরা একটা শব্দ যেমন পাবো এরকম করাত দিয়ে যখন আমরা একটা গাছ কাটি তখন কিন্তু এই হিস হিস একটা শব্দ কিন্তু আসে। অনেক সময় দেখা যায় যে অধিক পরিমাণে কাশি থাকে এবং এদের যে কাশটা, এই কাশটা কিন্তু উঠতে চায় না, অল্প একটু ওঠে, অর্থাৎ কাশটা একদম পুরো ল্যারিন্সে জড়ায় যায়। মনে করেন যে আমাদের যে নেট জাল, এই নেট জালে যদি কোনো আঠা জড়ায় যাওয়ার পরে আপনি বারে বারে মাথায় দিচ্ছেন, মাথা দেওয়ার পরে যে কি হচ্ছে কিংবা বারে বারে কোনো কিছুতে ধাক্কা দিচ্ছেন, কি হয় সামান্য একটু একটু ওই ধরে যায় ওখান থেকে। তো ঠিক আমাদের যে শ্বাসনালী শ্বাসতন্ত্র, এখানে অধিক পরিমাণে ওই ঠিক নেট জালের মতো ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে শ্বাসটা কিংবা আমাদের যে শ্লেষ্মা, এই শ্লেষ্মাটা জড়ায় যায়, যাওয়ার ফলে জড়াইয়ে একদম চিপ মতো হয়ে যায় স্পঞ্জিয়া রোগে। যাওয়ার ফলে যখন আমরা শ্বাস নিই তখন ওখান থেকে একটা তরঙ্গের সৃষ্টি হয়, বাঁশির মতো একটা শব্দ, এমন ধরনের একটা বাঁশির মতো শব্দ কিন্তু হয়ে থাকে। এবং রোগীর এত বেশি শ্বাসের টান হয়, এত বেশি কষ্ট হয় যে ও বিছানা থেকে উঠে বসে এবং সামনের দিকে নত হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে এরা এত বেশি কাশি দেয়, পাশ দিলেও কাশটা উঠতে চায় না। এই জায়গাগুলোতে আমি কিন্তু স্পঞ্জিয়া ব্যবহার করি। তাহলে স্পঞ্জিয়ার আমরা কি লক্ষণ করলাম? যে রোগী অধিক পরিমাণে গরম কাতর, রোগীর কোনো প্রকারে গরম সহ্য হয় না, রোগীর এত বেশি শ্বাসকষ্ট হয় যে উঠে বসতে হয় এবং সামনের দিকে একটু নত হয়ে ঝুঁকে বসতে হয়। সেই সাথে সাথে এরা যে শ্বাসটা নেয়, এই শ্বাসের শব্দটা বাঁশির মতো, কিংবা কবুতরের বাচ্চা যেমন ডাকে কুহু কুহু একটা শব্দ থাকে কবুতরের বাচ্চা, কিংবা মুরগির বাচ্চা যেমন ডাকে ওই ডাক ঠিক ওই ধরনের ডাকের মতো, কিংবা দেখা যায় অনেক সময় যে করাত দিয়ে কাঠ কাটলে যেমন হিস হিস একটা শব্দ হয়, ওই ধরনের শব্দ কিন্তু হয়ে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে রোগী বসেও থাকতে পারছে না, আবার শুয়েও থাকতে পারছে না, আধা বসা অবস্থায়, অর্থাৎ এই উঁচু বালিশ দিয়ে আধা বসা অবস্থায় বসে আছে, শ্বাসের টান করতে খুব বেশি পরিমাণে। এই রোগীকে আমরা কিন্তু স্পঞ্জিয়া ব্যবহার করছি। এর পরবর্তী যে ঔষধটা সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের তিনটা কথা আমরা প্রথমেই জেনে রাখি। প্রথম কথা হচ্ছে যে আপনার অন্তর্দাহ, অর্থাৎ ভিতরের ভিতরে গরম, পিপাসা, ছটফটানি, মৃত্যু হয়। অন্তর্দাহতা, পিপাসা, ছটফটানি, মৃত্যু হয়। এই সাথে সাথে তাদের যদি আমরা আরো সিমটম নিতে যাই তাহলে অধিক পরিমাণে ফুসফুসানি, অর্থাৎ ফেস্টিডিয়াস যাকে বলি আমরা, ফুসফুসের স্বভাব। এই রোগীদের যখন শুষ্ক কাশি হয়, খুব করে একটু কাশি হচ্ছে, সেই সাথে সাথে একটা সাই সাই শব্দ, এবং ওই কাশি শ্বাসকষ্ট সহ দেখবেন ওই রোগীরা, আর্সেনিক অ্যালবামের রোগীরা যখন আপনার চেম্বারে আসবে তখন হাতে ছোট্ট একটা পানির পট নিয়ে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট্ট একটা পানির পট, একটু কথা বলে একটু করে পানি পায়, একটু কথা বলে একটু করে পানি পায়। অথচ এই রোগী কিন্তু শীতকাতর রোগী। রোগীর কাছে আপনি জিজ্ঞেস করলেন যে বাবা কিংবা মা, তোমার শ্বাসকষ্টটা কখন হয় বেশি? ও বলবে যে ভাই আমার ডাক্তার সাহেব, আমার শ্বাসকষ্টটা মধ্য দুপুরে কিংবা মধ্য রাত্রিতে খুবই বেশি বৃদ্ধি পায়, এবং যখন বৃদ্ধি পায় তখন মনে হয় যেন আমি মরেই গেছি, অর্থাৎ আমার মরে যাওয়ার মতো ভাব হয়, এবং আমি যদি চিত হয়ে শুই তাহলে আমার শ্বাসকষ্টটা খুবই বেশি হয়।
আমি একদম নিঃশ্বাস নিতে পারি না। ওই সময় মনে হয় যেন আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের একটু কাছে পাইলে মনে হয় ভালো হতো। এই ধরনগুলো কিন্তু আর্সেনিক অ্যালবামের ভিতরে থাকে। তবে আরো একটা জিনিস বলে রাখি, যদি কোনো রোগীর দেখেন যে চর্মরোগ চাপা পড়েছে, চাপা পড়ার পরে যদি শ্বাসকষ্ট দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু আর্সেনিক অ্যালবাম মেডিসিনটা কিন্তু চলে আসে। তাহলে আমরা এখানে আর্সেনিক অ্যালবামকে চিনব কিভাবে? প্রথম যে জিনিসটা হচ্ছে রোগী অধিক পরিমাণে অন্তর্দাহতা থাকবে, রোগীর ভিতরে পিপাসা থাকবে, রোগীর ভিতরে ছটফটানি থাকবে, রোগীর ভিতরে মৃত্যু ভয় থাকবে, এবং কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি পান করবে। এই লক্ষণ যখন থাকবে, এছাড়াও যদি তাদের ভিতরে অস্থিরতা বোধ থাকে, অধিক পরিমাণে সাই সাই শব্দ থাকে, শ্বাসের টান থাকে, হতে পারে না, শোয়ার থেকে উঠে বসতে হয়, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম সবচেয়ে কার্যকরী হয়। এরপরে দেখেন, আপনি ভাই স্পঞ্জিয়া ব্যবহার করেছেন, স্পঞ্জিয়া ব্যবহার করার পরে রোগীর অর্ধেক শ্বাসকষ্ট সেরে গেছে, আপনি 5টা ডোজ দিয়েছেন স্পঞ্জিয়ার, কিংবা পরবর্তী 7টা ডোজ দিয়েছেন, দেওয়ার পরেও শ্বাসকষ্ট কমতেছে না, অর্ধেক সেরে গেছে, 50% শ্বাসকষ্ট কমে গেছে, আর 50% কমতেছে না। ল্যারিংসে এখনোই অনেকটা সৃষ্টি শব্দ আছে, ঘন ঘন শব্দ আছে, ইস শব্দ আছে। এই জায়গাটাতে আমি অনেকগুলো রোগীর ক্ষেত্রে দারুণ রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে হিপাস সালফার। হিপাস সালফারের রোগীদের ভিতরে সবচেয়ে বড় যে লক্ষণটা হচ্ছে, স্পঞ্জিয়া ব্যবহার করার পরবর্তী সময়ে যে স্পঞ্জিয়া যে কাজটা সম্পাদন করতে পারতেছে না, ঠিক ওই কাজটা সম্পাদন করার জন্য স্পঞ্জিয়া কার্যকরী। অর্থাৎ যখন হিপাস সালফার আপনি স্পঞ্জিয়া ব্যবহার করার পরে যার কাজ হচ্ছে না, হিপাস সালফার নিম্ন শক্তি, ধীর শক্তি, কয়েক মাত্রা, 5 থেকে 6 মাত্রা ব্যবহার করেন, দেখবেন ওর যে ল্যারিংসে যে রেশমাটা আটকে আছে, ওটা আস্তে 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 নরম হয়ে কিন্তু গলতে থাকবে, নাক দিয়ে গলতে থাকবে, কিংবা কাশের সাথে উঠতে থাকবে। এছাড়াও হিপাস সালফারের রোগীদের ভিতরে আমরা কিন্তু প্রচুর পরিমাণে শীত কাতরতা, এই জিনিসটা পাই, শীত কাতরতা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। আমি অনেক সময় দেখি যে একটা রোগী অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম, বড় ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই ডাক্তার আমার শ্বাসকষ্ট ওষুধ দিয়েছিল, কিন্তু খেয়েছি, অর্ধেক কমেছে, আর কমতেছে না, এটা কাশটা খাইতে উঠেছে, আর উঠছে না। আমি কিন্তু সর্বপ্রথম হিপাস সালফারটা মাথায় নিয়ে আসি, হিপাস সালফারের লক্ষণ খোঁজার চেষ্টা করি। হিপাস সালফারের লক্ষণটা কি হবে? হিপাস সালফারের রোগীরা অধিক পরিমাণে শীতকাতর হবে, এবং এদের খুব বেশি কাশি থাকবে, এবং হিপাস সালফারের রোগীদের কিন্তু একটু ঠান্ডা লাগলেই এদের কাশটা বেড়ে যায়। এরা ওই যখন কাশির দ্বিতীয় পর্যায়ে চলে আসে, শ্বাসকষ্টের দ্বিতীয় পর্যায়ে চলে আসে, তখন কিন্তু অধিক পরিমাণে শীতের কারণে গায়ে একটা জ্বর জ্বর ভাব অনুভব করার পরে গায়ে কিন্তু কাপড় জড়াই থাকে, সবসময় মোটা কাপড় জড়াই থাকে, গরমকালেও কিন্তু মোটা কাপড় জড়াই থাকে, এবং তারা কোনো প্রকার ঠান্ডা খাবার কিংবা ঠান্ডা কোনো জিনিস তারা সহ্য করতে পারে না। ঠিক এই জায়গাটাতে আমি হিপাস সালফার নিম্ন শক্তি ব্যবহার করে থাকি। এর পরবর্তী যে মেডিসিনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এন্টিমটার্ট, অদিনের বন্ধু। এন্টিমটার্ট এমন একটা ঔষধ যেটা হচ্ছে রোগীর শেষ পর্যায়েও কিন্তু ব্যবহার করা যায়। এন্টিমটার্টের বাচ্চারা যখন আপনার কাছে আসবে, তখন কাশিটা এমন কাশি দেবে যে মনে হচ্ছে তার বুকের ভিতরে এত বেশি সর্দি আটকে আছে, এত বেশি সর্দি যে অনেকটা পরিমাণে সর্দি উঠে যাবে। কিন্তু
সর্দি মোটে ওঠে না। এবং রোগীর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদের যদি বলেন যে কাশি কখন হচ্ছে, বাচ্চার মা বলবে যে আমার বাচ্চাটা যখন একটু রেগে যাচ্ছে, কান্নাকাটি করছে, তখন তার কাশি বেশি হচ্ছে। এবং কোনো কিছু খাচ্ছে, দুধ খাক কিংবা কোনো খাবার খাক, খাওয়ার পরপরই তার কাশি বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং কাশির সাথে সাথে যে জিনিসটা খাচ্ছে ওই জিনিসটা সহ অনেক কিছু কিছু শ্লেষ্মা বমি করে যাচ্ছে, বমি তুলে যাচ্ছে। এছাড়াও দেখা যায় যে রোগী এত বেশি কাশি হচ্ছে, কাশতে 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 ওই বাচ্চাটা আর কাশতে পারছে না, একদম নিস্তেজ বেড়ে যাচ্ছে, চুপচাপ শুয়ে থাকছে, শোয়ার পরে কাশতে 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 তার কাশির শব্দটা আর বের হচ্ছে না, কান্না করছে কিন্তু কান্নার শব্দটা আর বের হচ্ছে না। স্পেসিফিক এই লক্ষণটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কি হচ্ছে, কাশির এমন কাশি কাশছে, কাশতে কাশতে রোগীর নির্জীব মিলে যাচ্ছে, চুপচাপ হয়ে যাচ্ছে, শুয়ে থাকতেছে, রোগীর আর নড়াচড়ার মতো কোনো শক্তি নেই, রোগীর কাশি দেওয়ার মতো কোনো শক্তি নেই। রোগী এত বেশি কাশতেছে যে মানে কাশতে কাশতে তার শক্তিটা এত হীন হয়ে গেছে যে সে আর ওই কাশির শব্দটা বের করার মতো কোনো উপায় তার ভিতরে নেই, কিংবা তার কান্নার মতো, কান্নার যে শব্দ, এই শব্দটা বের করার মতো শক্তি তার ভিতরে নেই। এই জায়গাটাতে হিপাস্টাইন অ্যান্টিপ্লান্ট ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট পাবেন। আমি অনেক আগে বিশেষ করে রাত্রে যখন রোগীরা আমার বাসায় আসতো, অনেকগুলো রোগীর ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখেছি যে অ্যান্টিপ্লান্টের লক্ষণ নিয়ে চলে আসে। এবং কয়েকটা রোগী হাসপাতালে যাওয়ার আগ মুহূর্তে আমি অ্যান্টিপ্লান্ট ব্যবহার করাইছি, ব্যবহার করার পরে হাসপাতালে যে দেখা গেল অবিশ্বাস্য রেজাল্ট, বুকে সর্দি অনেক গুণে কমে গেছে, তার নেবুলাইজার করা লাগবে। কারণ এই অ্যান্টিপ্লান্টের রোগীদের শ্বাসকষ্টটা কিন্তু রাত্রিকালীন বৃদ্ধি হয়, রাত্রি হইলেই কিন্তু শ্বাসকষ্টটা বৃদ্ধি হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। শ্বাসকষ্টের ক্ষেত্রে অ্যান্টিপ্লান্ট আমি সর্বসময় 200 শক্তি ব্যবহার করে থাকি। 200 শক্তি কয়েক মাত্রা ব্যবহার করে থাকি। ইপাসালফার 30 শক্তি অধিকাংশ সময় ব্যবহার করে থাকি। স্পঞ্জিয়া 200 শক্তি অধিকাংশ সময় ব্যবহার করি। এরপরে দেখেন এমন কার্ভ। এই এমন কার্ভ মেডিসিনটা শ্বাসকষ্টের একটা কার্যকরী মেডিসিন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটা দারুণ কার্যকরী মেডিসিন। যখন দেখবেন যে রোগীর শ্বাসনালীতে কফ জমে সাই সাই শব্দ হচ্ছে, ভীষণ কাশি হচ্ছে, কাশ উঠছে না, এবং কাশিটা আপনার রাত 3টা থেকে 4টায় বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং রোগী দেখা গেল যে এই শ্বাসকষ্টটা যখন হচ্ছে তখন এরা কিন্তু খোলা বাতাসটা খুব বেশি বেশি চাচ্ছে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন শ্বাসকষ্ট হবে তখন কিন্তু নাক বন্ধ হয়ে যাবে, 2 নাক একদম বন্ধ, কাশি দিচ্ছে, কাশির ভিতরে একটা সাই সাই শব্দ হচ্ছে, এবং বাচ্চা এত বেশি অস্থির হয়ে যাচ্ছে, বিশেষ করে মায়ের দুধ খাওয়ার সময় বারবার দুধ ছেড়ে দিচ্ছে, নাক দিয়ে কিন্তু তখন আপনার পানি পড়ছে, অধিক পরিমাণে পানি পড়ছে, সেই সাথে সাথে বুকে একটা ঘড়ঘড়ানি শব্দ, একটা অবিশ্বাস্য ব্যাপার। নাক দিয়ে পানি পড়ছে, কাঁচা তরল সর্দি পড়ছে, কিন্তু আপনার বুকের ভিতরে একটা ঘড়ঘড়ানি ভাব আছে। ওই জায়গাটাতে বাচ্চা বারে জোরে জোরে নিঃশ্বাস ফেলে, এই নিঃশ্বাস ফেলতে ফেলতে এক সময় একদম চেতনাহীন অচৈতন্য ভাব চলে আসে, এবং রোগীর এত বেশি অচৈতন্য ভাব চলে আসে যে বাচ্চাটা হাত বাড়াই কি যেন একটা বলতে চায়, তাদের ঠোঁটটা, মুখটা যেন একটা একটু নীল বর্ণ ধারণ করে। ঠিক সেই সময়টাতে আমি এমন কার্ভ ব্যবহার করে থাকি। ঠিক একই লক্ষণে যখন এমন কার্ভের লক্ষণ আছে কিন্তু নাক বন্ধ, বুকের ভিতরে ঘড়ঘড়ানি সাই সাই শব্দ আছে, সেই সাথে বারে বাচ্চা হাঁচি উঠাচ্ছে, বাচ্চার নাক বন্ধ আছে, বারে হাঁচি উঠাচ্ছে, এবং বুকের ভিতরে সাই সাই শব্দ, অচৈতন্য অবস্থা আছে, রোগীর দম বন্ধ হয়ে যাচ্ছে, রোগী আপনার বাতাস চাচ্ছে, বারে বাতাস চাচ্ছে, ওই জায়গাটাতে কিন্তু আমি এমন কার্ভ ব্যবহার করি না। যখন হাঁচিটা দেখি তখন কিন্তু এমন মিউটটা ব্যবহার করি, 30 কিংবা 200 শক্তি রোগীর লক্ষণ অনুযায়ী। এমন মিউর
তাহলে এমন কার্ভ কি হচ্ছে, নাক বন্ধ হচ্ছে, সাই সাই শব্দ হচ্ছে, রোগীর অচৈতন্য ভাব চলে আসছে, রোগীর বারবার কান্না শুরু করেছে, কিংবা ঠোঁট মুখ সবগুলো নীল বর্ণ ধারণ করেছে, রোগী আর মনে হচ্ছে যেন কোনো কিছু ইয়ে করতে পারে, সবসময় ঘ্যান ঘ্যান একটা শব্দ চলে আসছে। এই জায়গাটাতে আমি এমন কার্ভ ব্যবহার করছি, কিন্তু এখানে পর্যায়ক্রমে নাক বন্ধ, হাঁচি হচ্ছে, সেই সাথে সাথে শ্বাসকষ্ট, এই তিনটা যখন পর্যায়ক্রমে হচ্ছে, ওই জায়গাটাতে আমি এমন মিউর ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো রোগীর ক্ষেত্রে, অনেকগুলো বাচ্চার ক্ষেত্রে আমি মানে অবিশ্বাস্য রেজাল্ট পেয়েছি এই সকল জায়গায়। এরপরে দেখেন কার্বোভেজ। এই কার্বোভেজ মেডিসিনটাকে কি বলা হয়, যে জীবনের শেষ প্রান্তের মেডিসিন। অর্থাৎ রোগীর যখন জীবনী শক্তি, ভাইটাল ফোর্স একদম নেই বললে চলে, ক্ষীণ অবস্থা, রোগী বাঁচবে না ভাব। বিশেষ করে দেখা গেল যে সকল মানুষগুলো কিছুদিন আগে বড় কোনো রোগে ভুগেছে, এই রোগীটার আগে শ্বাসকষ্ট ছিল, কিন্তু হঠাৎ করে বড় কোনো টাইফয়েডে ভুগেছে কিংবা বড় কোনো ইনফেকশনে ভুগেছে, ভোগার পরে যে বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করেছে, করার পরে হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দিয়েছে, রোগীর অধিক পরিমাণে কাশি শুরু হয়ে যায়, রোগী কোনো প্রকার ধুলা বালি কোনো মানে ধোয়া কোনো কিছু সহ্য করতে পারে না, এবং যখন রোগী শ্বাস নেয়, কাশি দেয়, কাশির সময় ঘর ঘর শব্দ, ঘর ঘর না কিন্তু ঘর ঘর একটা শব্দ, এবং মুখগুলো নীল বর্ণ শীতল হয়ে যায়, রোগী বারে বলে পাখার বাতাস করো। এছাড়াও সবচেয়ে স্পেসিফিক যে লক্ষণটা, সেটা হচ্ছে পায়ের তলা থেকে হাঁটু পর্যন্ত একদম ঠান্ডা হয়ে আসে, এবং এই রোগী যদি দীর্ঘদিন যাবত অ্যাসিডিটিতে ভোগে, তাহলে কিন্তু আমি এই রোগীর ক্ষেত্রে আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। তাহলে কার্বোভেজ আমরা কোন রোগীতে ব্যবহার করব? যে রোগী অধিক দিন যাবত বিভিন্ন রোগে ভুগেছে, যে রোগীর ভাইটাল ফোর্স খুবই কম, যে রোগীর হাতে পায়ের নিচ থেকে হাঁটু পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, এবং রোগী যখন শ্বাসকষ্ট দেখা দেয় তখন বলে আমি এক্ষুনি মারা যাব। এছাড়াও যদি এই রোগীর শ্বাসকষ্ট সহ খুব বেশি অ্যাসিডিটি থাকে এবং পাখার বাতাস দেয়, সেই ক্ষেত্রগুলোতে আমরা শ্বাসকষ্ট রোগীতে কার্বোভেজকে ব্যবহার করব। এবার দেখেন একটা অধিক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন শ্বাসকষ্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ল্যাকেসিস। ল্যাকেসিস যে রোগী, এই রোগীটার সর্বপ্রথম যে লক্ষণটা, রোগী বলবে যে ডাক্তার সাহেব আমার খুব শ্বাসকষ্ট, অধিক শ্বাসকষ্ট, এবং যখন ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে আপনার চেম্বারে আসবে, কিন্তু তখন কিন্তু প্রচুর পরিমাণে বকবকানি থাকবে তার উপরে, এবং দেখা যাবে যে ও বলবে আমার এই শ্বাসকষ্টটা বৃদ্ধি পায় ঠিক ঘুমের ভিতরে, ঘুমায় আছি হঠাৎ করে আমার শ্বাসকষ্ট হচ্ছে, এবং শ্বাসকষ্ট হওয়ার যখন হচ্ছে তখন ঘুমের ভিতরে কাশি দিয়ে শ্বাসকষ্ট শুরু হচ্ছে, এবং আমার দম বন্ধ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আমি কোন প্রকারে তরল কোন খাদ্য আমি খেতে পারি না, কিন্তু শক্ত খাদ্য গিলে গিলে খেতে পারি। এবং রোগীর যদি আপনি তার মেন্টাল সিমটমের দিকে যান, তাহলে দেখবেন এই রোগী অধিক পরিমাণে হিংসাপরায়ণ, অধিক পরিমাণে বাচাল টাইপের, অধিক পরিমাণে ঈর্ষাপরায়ণ, অধিক পরিমাণে সন্দেহ পরায়ণ, অধিক পরিমাণে আপনার মানুষের সাথে ঝগড়া করে, এবং আত্ম অহংকারী। এই রোগীগুলোতে যদি কিনা দেখা যায় শেষ রাত্রের দিকে ঘুমের ভিতরে হঠাৎ কাশি দিয়ে শ্বাসকষ্ট, এই সাথে সাথে শ্বাসকষ্টের সাথে সাথে দম বন্ধ হওয়ার উপক্রম, সেক্ষেত্রে আমরা কিন্তু ল্যাকেসিস মেডিসিনটা ব্যবহার করি। আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। যদি কথা শুনতে না পান স্যার, তাহলে আমার একটু নক দিয়েন মাঝে, কারণ নেটওয়ার্কটা ডিস্টার্ব হইতে পারে।
জি। ওকে স্যার। এরপরে দেখেন ইপিকাক। ইপিকাক মেডিসিনটা কিনতে গেলে একটু সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে এই ইপিকাক মেডিসিনের আর এন্টিমটয়েটের এই দুইটার কিন্তু প্রায় কাছাকাছি এদের লক্ষণ থাকে। তবে ইপিকাকের রোগীদের বুকের ভিতরে সাই সাই শব্দ থাকবে এবং কফ, যে কাফটা আছে কাফটা টোটালি আর উঠতে চায় না এবং কাশতে কাশতে হঠাৎ করে বমি বমি উঠতেছে, ওয়াক নামে একটা ভাব কিংবা বমি উঠায় দেয়, এই ধরনের ভাব কিন্তু তাদের চলে আসে। অর্থাৎ প্রথম অবস্থায় সর্দি জমে গেছে, জমে যাওয়ার কারণে রোগী কাশতে ঘর ঘরানি একটা ভাব আছে এবং ওয়াক করে বমি উঠাচ্ছে, বমি উঠে যাচ্ছে, কিন্তু বমি বমি ভাব হচ্ছে। তখন আমরা কিন্তু ইপিকাক ব্যবহার করতেছি, কিন্তু যখন দেখা গেল যে ইপিকাক আর কাজ হচ্ছে না, তখন কিন্তু আমরা এন্টিমটার্টের লক্ষণগুলো কিন্তু খুঁজবো। ইপিকাকের পরবর্তী ঔষধ কিন্তু আমরা এন্টিমটার্টকে অবশ্যই এন্টিমটার্টের যে লক্ষণ আছে এই লক্ষণটা কিন্তু বিচার করব। আমরা যেমন অনেক সময় দেখি যে স্পঞ্জিয়া বলেছে, স্পঞ্জিয়া ব্যবহার করার পরে যখন উপকার না হয় তখন ইপাস সালফার ব্যবহার করি। ঠিক তেমনি ইপিকাক কিংবা এন্টিমটার্ট ব্যবহার করার পরে ইপিকাক ব্যবহার করেছি, এন্টিমটার্ট ব্যবহার করেছি, কিন্তু ইপিকাক এবং এন্টিমটার্ট ব্যবহার করার পরেও যখন আমাদের এই রোগীদের কাশ উঠতেছে না, ঠিক ওই জায়গাটাতে আমরা কি করব, ইপাস সালফারকে কিন্তু আবার চিন্তা করব। অর্থাৎ ইপাস সালফারের প্রথম যে জিনিসটা হচ্ছে যে সর্দিটারে আমাদের যে ল্যারিংসে যে সর্দিটা আটকে আছে কিংবা আমাদের ট্রাকিয়াতে সর্দিটা আটকে আছে, এই জায়গাগুলোতে রেসপিরেটরি যে সিস্টেম আছে সিস্টেমে যে সর্দিটা আটকে আছে ওই সর্দিটারে কি করে নরম করে আস্তে আস্তে পায়খানার সাথে হোক কিংবা এর কাপের সাথে হোক যে কোনো জায়গা থেকে সর্দিটা উঠায় দেয়। এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি কার্বো অ্যানিমালিস মেডিসিনটা ব্যবহার করি, অনেক সময় কয়েকটা রোগীতে ব্যবহার করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। এখন কথা হচ্ছে যে স্যার আপনি কার্বো অ্যানিমালিস ওষুধটা ব্যবহার কেন করলেন? কোথাও তো লেখা নেই, তেমন খুব বেশি ব্যবহার নেই। কিন্তু যখন আপনি দেখবেন কোন রোগী যক্ষায় ভুগেছে, টিবিতে ভুগেছে, ভোগার পরে এই রোগীর টিবির ওষুধ খেয়েছে, ব্রাকের ওষুধ খেয়েছে কিংবা আপনার অ্যালোপ্যাথি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেয়েছে, খাওয়ার পরে যে কিছুদিন ভালো আছে, 1 বছর 2 বছর পরে হঠাৎ করে দেখা গেল যে কাশ উঠতেছে পচা দুর্গন্ধযুক্ত, এবং কাশ যখন উঠছে কাশতে কাশতে তাদের স্বরভঙ্গ হচ্ছে, কাশতে কাশতে দম আটকে আসছে যে, এবং যে গয়ারটা উঠতেছে অর্থাৎ কাশটা উঠতেছে, সর্দিটা উঠতেছে, এই শেষমাটা কিন্তু সবুজ রঙের পুষযুক্ত এবং ভীষণ দুর্গন্ধযুক্ত। এবং রোগী যখন কাশবে ঠিক কাশির সময় তার ডান দিকের ফুসফুসটা ব্যথা অনুভূত হবে। রোগী সবচেয়ে বড় যে লক্ষণটা দিয়েছে, রোগী বলবে ডাক্তার সাহেব কাশতে 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 আমি নির্জীব হয়ে যাচ্ছি, চুপ হয়ে যাচ্ছে, কিন্তু চোখ বুঝালে মনে হচ্ছে যেন কেউ আমার গলা চেপে ধরতে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে যায়। ঠিক এই জায়গাটাতে আমি কার্বো অ্যানিমালিস ব্যবহার করে দিই। তাহলে আমরা কি জানলাম? কার্বো অ্যানিমালিসের ক্ষেত্রে কি হয় যে গলার নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো উপক্রম, চোখ বন্ধ করলে গলা ধরে চেপে ধরতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, ডান ফুসফুসে ব্যথা অনুভূত হচ্ছে, সেই সাথে সাথে যক্ষাপ্রবণ রোগী যক্ষা হয়ে গেছে, 1 বছর 2 বছর পরে হঠাৎ করে কাশি শুরু হয়েছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে, হওয়ার পরে যে কাশটা উঠতেছে, যে কাপটা উঠতেছে সেটা পচা দুর্গন্ধযুক্ত পুজোর মতো, এই জায়গাটাতে আমরা কার্বো অ্যানিমালিস ব্যবহার করে থাকি। এরপরে দেখেন নেট্রাম সালফ, দারুণ কার্যকরী একটা মেডিসিন নেট্রাম সালফ। নেট্রাম সালফের প্রত্যেকটা বর্ষাকালীন সময়ে, বিশেষ করে হাইড্রোজনের রোগী নেট্রাম সালফ
এই বর্ষাকালীন সময়ে যখন স্যাঁতসেঁতে আবহাওয়া আসে, ঠিক ওই সময়ে কিন্তু বাচ্চা হোক বড় হোক তাদের কিন্তু শ্বাসকষ্ট দেখা দেয়। এবং রোগীকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার শ্বাসকষ্ট কখন হয়, তখন ও বলবে ডাক্তার সাহেব আমি যদি কোনো রসালো ফল খাই, শাকসবজি ফল খাই, অর্থাৎ যে সকল শাকসবজিতে যে সকল ফল ফলাদিতে পানির আবরণ বেশি আছে, যেমন জামরুল, যেমন তরমুজ, যেমন দেখেন পুঁই শাক, যেমন দেখেন এমনি অন্যান্য যে সকল ডাঁটাযুক্ত শাক, এই শাকে কিন্তু পানির পরিমাণ বেশি আছে। এই সকল জিনিস যখন খায় তখন কিন্তু তার অধিক পরিমাণে শ্বাসকষ্ট দেখা যায় এবং বুকের ভিতরে একটা ঘর ঘর শব্দ কিন্তু দেখা দেয়। ঠিক এই জায়গাটাতে আমরা শুধু নেট্রাম সল্ট না, এই জায়গাটাতে অনেক সময় দেখি যে ব্রায়োনিয়া মেডিসিনটাও কিন্তু চলে আসে। ব্রায়োনিয়া এবং নেট্রাম সল্ট এই দুটো চলে আসে। কারণ কি এখানে দুইটা মেডিসিনে দেখেন পিত্ত প্রধান ধাতুর, অর্থাৎ এদের দুজনের লিভারের ডিজিজ থাকতে পারে এবং দুইটা রোগীর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এদের বুকে ব্যথা আছে এবং শ্লেষ্মাটা কিন্তু সবুজ টাইপের এবং ঘর ঘুরে কাশি কিন্তু এদের ভিতরে আছে। কিন্তু কাশির সাথে যদি বুকের পাঁজরে ব্যথা হয় তাহলে কিন্তু ব্রায়োনিয়া এবং নেট্রাম সল্ট। তবে যদি কাশিটা শুষ্ক কাশি হয়, শুকনা কাশি এবং কাশির সাথে সাথে বুক চেপে ধরতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া, বিশেষ করে ডান পাশের বুক যদি চেপে ধরে তাহলে ব্রায়োনিয়া ব্যবহার করব নিম্ন শক্তি। আর যদি কাশির সাথে সাথে বাম পাশের বুক চেপে ধরে এবং রোগী যদি হাইড্রোজেনাইড হয়ে থাকে, রোগী যদি পিত্ত প্রদান ধাতুর হয়ে থাকে এবং রোগীর ভিতরে আরো একটা সবচেয়ে বড় লক্ষণ, রোগীর প্রস্রাবটা এই সময়টা তো হলুদ টাইপের হয়ে থাকে। নেট্রাম সালফেট এবং ব্রায়োনিয়া দুইটা রোগীরও কিন্তু প্রস্রাব হলুদ হয়ে থাকে ঠিক যখন তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এই জায়গাগুলোতে ব্রায়োনিয়া এবং নেট্রাম সালফেট এই দুইটা মেডিসিনকে কিন্তু আমরা তুলনা করতে পারি। এর পরবর্তীতে আমি যে মেডিসিনটা ব্যবহার করে থাকি ক্যালকেরিয়া কার্ব, মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন, বিশেষ করে শ্বাসকষ্টের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করেন, আবার অনেকে কনস্টিটিউশন হিসেবে ক্যালকেরিয়া কার্বকে ব্যবহার করে। দেখেন ক্যালকেরিয়া কার্ব একটা হাইড্রোজেনাইড ধাতুর রোগী, একটা স্ক্রোফুলা ধাতুর রোগী। যে বাচ্চাটার অধিক পরিমাণে শীতকাতর, যে বাচ্চাগুলো ছোটকালীন সময়ে নিউমোনিয়া, বারবার নিউমোনিয়াতে ভুগেছে, যে বাচ্চাগুলোর সিসিভি অর্থাৎ ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, খুব সহজে এরা সর্দি কাশিতে আক্রান্ত হয়, যে বাচ্চারা অধিক পরিমাণে লিম্ফ নোড কিংবা লিম্ফ গ্ল্যান্ড গুলো ফোলার প্রবণতা থাকে, যে বাচ্চাদের টনসিলাইটিস হওয়ার প্রবণতা থাকে এবং যে বাচ্চাদের শরীরে একটা মেদের পরিমাণ থাকে, অর্থাৎ খুব বেশি মোটা সোটা থলথলে থাকে, ডিম প্রিয় বাচ্চা কিংবা ডিম প্রিয় রোগী, মাংসের প্রতি একদম অনীহা, দুধের প্রতি একদম অনীহা, এই রোগীদের ক্ষেত্রে আমি কিন্তু ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটা কিন্তু বারে ব্যবহার করে থাকি অনেকটা ক্ষেত্রে। তবে একটা জিনিস মনে রাখবেন, ক্যালকেরিয়া কার্বের আমি বলেছি এদের লিম্ফ নোড গুলো ফুলে থাকবে, ফোলার একটা প্রবণতা থাকবে, এদের বারে নাক থেকে সর্দি শুকাবে না, এমন একবার সর্দি লেগেছে ওষুধ খাওয়াইছে কিছুদিন পরে যে আবার সর্দি লাগতে যায়, বারে সর্দি লাগার প্রবণতা, টনসিল গুলো ফুলে যাওয়ার প্রবণতা। এই প্রবণ রোগীদের ক্ষেত্রে যদি শ্বাসকষ্ট হয় এবং সেই শ্বাসকষ্টটা যদি হাঁটাহাঁটি করলে কিংবা নিচ হতে উপরের দিকে উঠলে এবং যদি দেখা যায় যে শারীরিক পরিশ্রম করেছে, পরিশ্রম করার পরে যদি শ্বাসকষ্ট দেখা দেয়, এক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ব এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারি। কিছু সময়ে কিছু রোগী পাই, যে রোগীরা বিশেষ করে বৃদ্ধ রোগীরা আমাদের কাছে আসে, ডাক্তার সাহেব কয়েকদিন আগে জ্বরে ভুগেছি, ডাক্তার সাহেব কয়েকদিন আগে অমুক রোগ হয়েছিল, হওয়ার পরের থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তবে ডাক্তার সাহেব একটা জিনিস বলে রাখি, হোমিওপ্যাথি তো আমার ধরে না, আমি কিন্তু একটু ধূমপান করি, কিন্তু আমি কিন্তু একটু তামাক খাই। এই রোগীরা যদি একটু হাঁটা চলার পরে বুকের ভিতরে একটা ধড়ফড়ানি চলে আসে, এই রোগীদের যদি একটু সিঁড়ি বেয়ে
উপরের দিকে ওঠে, কিংবা এই রোগীদের যদি দেখা যায় যে হাঁটাচলা করতে পারছে না, শরীর খুব বেশি দুর্বল, ঠিক এই জায়গাটাতে আমি কোকা মেডিসিনটা কিন্তু বারে বারে ব্যবহার করে থাকি। অনেক কিংবা সিক্স দিনে 2 থেকে 3 ব্যবহার করে থাকি। ব্যবহার করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় কোকা মেডিসিনটা। দেখেন শ্বাসকষ্টের ক্ষেত্রে আমি এই যে মেডিসিন গুলো বললাম, এই মেডিসিন গুলো ব্যবহার করি, সেই সাথে সাথে এমিনলাইট মেডিসিনটা এটাও কিন্তু ব্যবহার করে থাকি। শ্বাসকষ্টের ক্ষেত্রে নেট্রাম মিউর মেডিসিনটা ব্যবহার করে থাকি। কখন? যখন দেখা যায় যে কোনো রোগী মেন্টাল ডিপ্রেশনে ভুগেছে, কোনো রোগী তার স্বামীর সাথে, মহিলা তার স্বামীর সাথে গন্ডগোল করেছে, করার পর হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে, কিংবা কোনো রোগী দেখা গেল যে হঠাৎ করে একটা মেন্টালি শক পেয়েছে, পাওয়ার পরে শ্বাসকষ্ট দেখা দিল, অজ্ঞান হয়ে গেছে, এই জায়গাগুলোতে কিন্তু আমি নেট্রাম মিউর মেডিসিনটা অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। নেট্রাম মিউর অন্যান্য লক্ষণ তো দরকার হয়। শ্বাসকষ্টের ক্ষেত্রে আমি আপনার ক্রাটিকাস মেডিসিনটা কিন্তু ব্যবহার করে থাকি। যদি কিনা দেখা যায় যে তার হার্টের সমস্যা আছে, হার্টের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, কোকা মেডিসিনটা বলেছি আমি, যাদের দুর্বল চিত্তের মানুষ, অধিক দিন বিভিন্ন রোগে ভুগেছে, হাঁটাচলা করতে পারে না, সিঁড়ি বেয়ে উঠতে পারে না, এবং এই রোগীদের তামাক খাওয়ার, ধূমপান করার, পানের সাথে জর্দা খাওয়ার কিংবা মদ খাওয়ার প্রবণতা যদি থাকে, এবং সেই রোগীদের যদি শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কোকা মেডিসিনটা ব্যবহার করে থাকি। দেখেন, মনে করেন যে আগামীকাল সকালবেলা আপনার কাছে একটা রোগী আসলো, যে রোগীটা বলছে, ডাক্তার সাহেব হঠাৎ করে আমার বাম পাশের বুকে ব্যথা হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তার সাহেব, আমি মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে, এবং আমার হার্টে একটা যন্ত্রণা হচ্ছে, বাম পাশে ব্রেস্টের নিচ থেকে শুরু করে একদম পুরো আমাদের যন্ত্রণা বগল থেকে শুরু করে, বাহু থেকে শুরু করে হাতের আঙুল পর্যন্ত বিস্তৃত হচ্ছে, এবং আমার এই যন্ত্রণাটা এত বেশি হচ্ছে যে আমার হাতের আঙুলটা, বিশেষ করে বাম পাশের, আমাদের কৌশিক স্বর্ণকার স্যার আসছেন। স্যার কেমন আছেন স্যার? স্যার কি শুনতে পাচ্ছেন আমার কথা? কৌশিক স্বর্ণকার স্যার, স্যার মনে হয় এখনো ব্যস্ত আছেন। খুব সুন্দর আলোচনা হচ্ছে স্যার। ও রইসুদ্দিন ভাইও আছেন, তো সবাই তো আছেন, আমি তো খেয়াল করিনি আপনার। ওকে স্যার। তো রোগী আপনার কাছে আসলো, আসার পরে কি বললো যে ডাক্তার সাহেব আমার বুকের বাম পাশে ব্যথা হচ্ছে, সেই সাথে সাথে শ্বাসকষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে, আমার হার্টে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা আস্তে আস্তে ব্রেস্টের নিচ দিয়ে শুরু করে আমার বগল দিয়ে শুরু করে অর্থাৎ এক্সিলা টু আমাদের ব্যাক পিঠে চলে যাচ্ছে, এবং ওই ব্যথাটা কিছু কিছু সময় বাম হাত দিয়ে শুরু হয়ে একদম আঙ্গুল পর্যন্ত বিস্তীর্ণ হচ্ছে, অসৎ ভাব চলে আসতে যায়। আমাদের যাদের ডাক্তারি সম্পর্কে সামান্য কাণ্ড জ্ঞান আছে, তারা কিন্তু আমরা প্রথমেই বলবো যে আপনি এখনই হার্টের ডাক্তারে দেখান, অর্থাৎ হার্টের ডাক্তারে না দেখালে আপনি কিন্তু হার্ট অ্যাটাকের একটা পূর্ব লক্ষণ আসতে যায়। এখন কথা হয়েছে যে আপনি এই রুগীটারে ছেড়ে দিলেন, কিন্তু এই রুগীটার হয়তো বা আমাদের হাসপাতালে যাইতে কিংবা ডাক্তারের কাছে যাইতে 1 ঘন্টা মতো সময় লাগবে। এই রোগীর অন্ততপক্ষে হার্ট অ্যাটাক থেকে রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকরী একটা মেডিসিন আমরা এখানে সিলেক্ট করতে পারি, ল্যাক্টোডেক্টাস ম্যাট্রান্স। এই ওষুধটা ইন্ডিয়ান ওষুধ এসবিএল কিংবা উইলবার শোয়েব, এই দুটা কোম্পানির মাদার টিনচার কিংবা অনেক্স এটা পাওয়া যাবে। এই ওষুধটা তারে অন্তত পক্ষে আধা ঘন্টা থেকে 45 মিনিট পর পর খেতে দেবেন, দেখবেন রোগী অনেকটা উপশম বোধ করবে, এবং রোগীর ওই যে হার্ট অ্যাটাকটা আর হবে না।
এই অবস্থায় অন্ততপক্ষে আপনি রোগীরে কিওর করতে না পারলেও রোগীর যে প্রাথমিক অবস্থা, এই প্রাথমিক অবস্থা রোগীটা মারা যাবে এমন পরিস্থিতি, কারণ হার্ট অ্যাটাক হইলে তো ইনস্ট্যান্ট তার শেষ, এক্সপায়ার হয়ে যাবে। ঠিক এই জায়গাটাতে এই মেডিসিনটা ল্যাক্টোডেক্টাস ম্যাট্রান্স, এই ওষুধটা আমি লিখে দেবো আবার পরে। এই ওষুধটা অবশ্যই আপনি অন্ততপক্ষে চেম্বারে রাখার চেষ্টা করবেন। অধিক ব্যবহার হবে না, হঠাৎ করে কালে ভদ্রে ব্যবহার হবে, কিন্তু কালে ভদ্রে ব্যবহার হয়ে আপনার কিন্তু সুনাম কুড়াবেন আপনি এই জায়গা থেকে। তো শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো ব্যবহার করি, এবং আপৎকালীন সময়ে হঠাৎ করে রাত 10টা 11টার সময় শ্বাসকষ্ট শুরু হয়েছে, আপনি রোগীর স্পঞ্জিয়া দিয়ে বসে আছেন, কিংবা আর্সেনিক অ্যালবাম ল্যাকেসিসের মতো হিপাসালফারের মতো এক ডিপ অ্যাক্টিং মেডিসিন দিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না, কাজ হইতে যে এখনো দেরি হচ্ছে, এই জায়গাটাতে এসপিডাসপরমা এই মেডিসিনটা ব্যবহার করবেন যাদের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। বিশেষ করে করোনাকালীন সময় আমরা দেখেছি যে যারা করোনায় ভুগেছে, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, অক্সিজেন লেভেল কমে গেছে, অক্সিমিটার দিয়ে দেখা যাচ্ছে যে তাদের অক্সিজেন লেভেল 70 কিংবা 68, তখন আমরা কিন্তু অক্সিমিটার দিয়ে যখন দেখবো যে তার রোগীর অক্সিজেন লেভেল কমে গেছে, তখন কিন্তু আমরা এসপিডাসপরমা মেডিসিনটা বারে বারে ব্যবহার করাতে পারি। এসপিডাসপরমার সাথে সাথে যদি আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাই, রোগীটার খুব কষ্ট হচ্ছে, আমরা ব্লাটা ওয়ারি মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারি। ক্যাসিয়া সোপেরা এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারি। কিংবা অধিক পরিমাণে শুষ্ক কাশি হচ্ছে রোগীর, প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, কাশতে উঠে বসতেছে, উঠে বসে বুকটা ঝুঁকে রাখছে, বুকের ভিতরে একটা বুকে হাত দিয়ে বুক ঢুকে যাচ্ছে সামনের দিকে, শুষ্ক কাশি, সেই সাথে সাথে শ্বাসকষ্ট, এই জায়গাটাতে নিম্ন শক্তি 1X কিংবা মাদার টিনচার অ্যারালিয়া কিন্তু আপৎকালীন সময়ে বারে আমরা ব্যবহার করতে পারি। আসলে আমাদের রোগী নির্ণয়ের ক্ষেত্রে আমাদের চিন্তাধারাটা একটু ভিন্ন আঙ্গিকে রাখতে হবে। সবসময় যে আমরা সৎ পথে সকল মানে একই পথে হাঁটতে পারবে এমন কিছু কিন্তু না। অনেক সময় দেখা যায় সামনে যে পথটা হাঁটতেছি ওই পথটাতে হয়তোবা অধিক পানি আছে, ওই পানিটা ডিঙা যাইতে গেলে আমার অনেকটা সময় লাগবে, কিংবা ওই পানিটা ডিঙায় যাইতে গেলে আমার হয়তোবা মৃত্যু আসতে পারে, বড় বিপদ আসতে পারে, তখন কিন্তু আমরা অন্য পথ দিয়েও যেতে পারি, হয়তোবা যে আমার শত্রু আছে শত্রুর বাড়ির উপর দিয়েও যেতে পারি। তো ঠিক তেমনি আমাদের হোমিওতে বলা আছে মাদার টিনচার আমরা ব্যবহার করব না, কিন্তু আমার আপৎকালীন সময়ে আমার যখন জরুরি মুহূর্ত হচ্ছে ওই সময়টা তখন আর আমার সবকিছু হালাল। এই জিনিসগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। যদি আপনারা বায়োকেমিক ব্যবহার করতে যান, তো শ্বাসকষ্টের ক্ষেত্রে বায়োকেমিক বিশেষ করে দেখা যায় যে অনেক রোগী আসে যারা হচ্ছে প্রেগনেন্ট রোগীদের ক্ষেত্রে আমরা স্পেসিফিক অনেকগুলো লক্ষণ পাই, যেমন ল্যাকেসিসের লক্ষণ পাইলে আমরা ব্যবহার করতে পারি না। অনেক সময় দেখা যায় হিপাসালফারের মতো বড় মেডিসিন কিংবা থুজার মতো বড় মেডিসিন আমরা ব্যবহার করতে পারি না। ঠিক এই সকল জায়গাগুলোতে আমরা নেট্রামসাল ব্যবহার করতে পারি লক্ষণ অনুযায়ী, ক্যালিফস ব্যবহার করতে পারি, সাইলেসিয়া ব্যবহার করতে পারি, কিংবা ক্যালিসার্প ব্যবহার করতে পারি। এই সকল ঔষধগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এবারে দেখেন সর্বশেষ যে জিনিসগুলো যেটা বলি সেটা হচ্ছে নো শর্ট মেডিসিন। নো শর্টের ভিতরে আমরা থুজাটাকে নো শর্ট না ধরলেও থুজাটা হচ্ছে আমরা আপনার নো শর্টের কাছাকাছি ধরতে পারি। যে সকল মানুষদের আপনার টিকা নেয়ার প্রবণতা আছে কিংবা টিকা নিয়েছে কিংবা কোনো রোগ চাপা পড়ে থাকার পরে যে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, সেই জায়গাটাতে আমরা থুজা ব্যবহার করতে পারি। ফ্যামিলি হিস্ট্রিতে যদি শ্বাসকষ্ট থাকায় এবং যদি কিনা আপনার বারে শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা থাকে, সেই জায়গাগুলোতে আমরা মেডোরিনাম ব্যবহার করতে পারি, কিংবা আমরা ব্যাসিলিনাম ব্যবহার করতে পারি, কিংবা টিউবারকুলিনাম ব্যবহার করতে পারি লক্ষণ অনুযায়ী। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সিলেক্টেড যে মেডিসিনটা ফেল করতেছে, কিংবা মেডিসিনের কার্য কিছু দূর যে আর হচ্ছে না, 50% 60% হয়েছে আর হচ্ছে না, মাঝখানে 1 থেকে 2 মাত্রা নো শর্ট মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো যাই হোক, শ্বাসকষ্ট নিয়ে মোটামুটি যতটুকু আমার জ্ঞান ছিল সেই জ্ঞানের আলোকে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। আমি যেভাবে ওষুধগুলো ব্যবহার করি সেভাবে আপনাদের সাথে আলোচনা করেছি। যদি কারোর প্রশ্ন থাকে এখান থেকে অল্প পরিসরে প্রশ্ন করবেন, প্রশ্ন করার পরে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তবে একজন একাধিক প্রশ্ন করবেন না, একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন করার পরে যে আমরা অন্যদের কাছ থেকে প্রশ্ন নিব।
তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরে কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার গর্ভ অবস্থায় যে ওষুধগুলো ব্যবহার করা যায় আর একবার বলেন তো। গর্ভ অবস্থায় ব্যবহার করা যায় না। আসলে গর্ভ অবস্থায় শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে অনেক সময় আছে, ভয় আছে। যেমন আপনি ব্লাটাওয়ারি ব্যবহার করতে পারবেন না, এসপিডাস্টরমা ব্যবহার করতে পারবেন না, কিংবা ল্যাকাসিসের মতো ওষুধ, ল্যাকাসিস, হিপাসাপার বড় যেগুলো হচ্ছে আপনার ডিপ অ্যাক্টিং মেডিসিন, এগুলো ব্যবহার না করাই ভালো। স্পঞ্জিয়া ব্যবহার করা যেতে পারে, আর্সেনিক অ্যালবাম ব্যবহার করা যেতে পারে, এমন কার্ভ ব্যবহার করা যেতে পারে। তো এই সময়টাতে, গর্ভকালীন সময়টাতে আমরা বায়োকেমিকটাকে নিরাপদ মনে করি। নেট্রাম সাল কিংবা ক্যালিফস কিংবা ক্যালিসাল কিংবা থ্যালেসিয়া, এই জাতীয় মেডিসিন গুলোকে আমরা নিরাপদ চিন্তা করতে পারি। স্যার মোহাম্মদ আলী সাহেব কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আপদকালীন সময়ে যে মেডিসিন গুলো বলছেন স্যার, এটা যদি একটু আবার রিপিট করতেন আর কি। এসপিডাস্টরমা, ব্লাটাওয়ারি, ক্যাসিয়াসোপেরা, অ্যারালিয়া। এসপিডাস্টরমা, ব্লাটাওয়ারি, ক্যাসিয়াসোপেরা, অ্যারালিয়া। অনেক সময় আমরা গ্রিন ডিলা মেডিসিনটা, বিশেষ করে গ্রিন ডিলা কিংবা লোবেলিয়া, এই দুটো মেডিসিন যারা গর্ভকালীন সময়ে শ্বাসকষ্ট ভোগে, এই দুটো মেডিসিন কিন্তু ব্যবহার করা যেতে পারে। গ্রিন ডিলা আর হচ্ছে আপনার লোবেলিয়া গর্ভকালীন সময়। তো এই কয়টা মেডিসিন কিন্তু আমরা আপদকালীন সময় ব্যবহার করতে পারবো। আর কারো কোনো প্রশ্ন আছে? কোন স্যার, ম্যাম? শাকিরা ম্যাম, ডক্টর শাকিরা ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, এটাকে কি একটা ওষুধ বলেন স্যার কথা বোঝা যাচ্ছে না, আপনার কথাটা কাটা কাটা আসছে। বা আপনার কথা কাটা কাটা আসছে যে। আপনারা কি স্যারের কথা শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। স্যারের কথা শোনা যাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। ক্লিয়ার শুনতে পাচ্ছি। এখন কি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে। এখন জি, হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় বা প্রিভেনশনের জন্য কি একটা ওষুধের নাম যেন বললেন মাঝখানে। আমাদের মেসেজে ওষুধটা লিখে দিয়েছেন আমাদের রবি স্যার, ল্যাক্টোডেক্টাস ম্যাকটান্স, ল্যাক্টোডেক্টাস ম্যাকটান্স আমাদের এতে লিখে দেওয়া আছে। দেখেন আপনি মেসেজটাতে খেয়াল করেন, মেসেজে লিখে দেওয়া আছে, আমাদের রবি স্যার লিখে দিয়েছেন ইন্ডিয়া থেকে। সচরাচর এই ওষুধগুলো তো পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করেও দেখা কিছু পাই না। এই ওষুধটা ইন্ডিয়ান ওষুধ, বুঝলেন? এই ওষুধটা আপনি এসবিএল কিংবা হচ্ছে আপনার উইলমার শোয়েব, এই দুটো কোম্পানির পাবেন। যদি কিনা এখানে কোম্পানির সাথে একটু যোগাযোগ করে কিংবা বড় যে সকল দোকান আছে, দোকানে যোগাযোগ করে বেশি নেওয়ার দরকার নেই। এটা মানে খুব বেশি বহুল ব্যবহৃত না। তো হার্টের রোগী তো সবসময় আমাদের কাছে আসে না, কিন্তু হঠাৎ করে যদি এসেই যায় তখন এই মেডিসিনটা ব্যবহার করা যেতে পারে। এছাড়া অন্যান্য যে সকল মেডিসিন গুলো বলেছি এগুলো অ্যাভেলেবল, আমাদের বাংলাদেশি মেডিসিন সবকিছুই পাওয়া যায়। আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার দ্রুত এবং সাময়িক যে সুস্থতার জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, ওগুলোর কি আলাদা কোনো নাম আছে? যেমন অর্গানোপ্যাথিক যে নামটা, এটা কি ওইগুলোর জন্য নির্দিষ্ট? না, এই যে নামগুলোই বললাম, এই নামগুলোই তো আমরা বইতে দেখতেছি সবগুলোই। আর এইভাবে এই নামগুলো দিয়েই তো আমরা ওষুধ পাচ্ছি, ওষুধ ব্যবহার করতেছি। যে যেমন আমরা পলিক্রেস্ট একটা মেডিসিন বলি, মানে আরেকটা পলিক্রেস্ট এটা হচ্ছে লোয়ার অ্যাক্টিং একটা মেডিসিন। পলিক্রেস্ট মেডিসিন গুলো তো শরীরের সর্বাঙ্গে কাজ করে, অ্যাকিউট মেডিসিন কিংবা লোয়ার অ্যাক্টিং মেডিসিন হিসেবে আমরা বলতে পারি এটাকে। তো স্যার ম্যামরা সবাই তাহলে ভালো থাকেন। আজকের মতো আমরা ক্লাস শেষ করে দিই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে গ্রুপে লিখবেন,
তো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর সুন্দর একটা ক্লাস উপভোগ করলাম, স্যারকে অসংখ্য ধন্যবাদ। পাপ্পা আমাকে বলেছে, তোমাকে বলেছে নাকি? বেশি স্যার নতুনদের জন্য গ্রুপটা খুলছিল, খুব সুন্দর আলোচনা করছে এবং প্রতিটা মেডিসিন আর কি পজিশন উল্লেখ করছে, যেটা আমরা নতুনরা বুঝি না তাদের জন্য। যারা অভিজ্ঞতা আছে তাদের তো কথাই নেই। আসলে খুব চমৎকার আলোচনা হয়েছে, প্রত্যেকটা মেডিসিনের পজিশন বলছে স্যার। এখানে আসলে প্রশ্ন থাকার মতোই না, স্যার প্রত্যেকটা জায়গায় বিস্তারিত বলছেন, খুব সুন্দর হয়েছে। এবং আমাদের গ্রুপে যারা থাকবে হয়তো আমরা 6 মাসে অনেকটা সমৃদ্ধ হব, আশা রাখি। জি একদম ঠিক বলছেন, সবকিছু একদম বিস্তারিত হচ্ছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাম রেকর্ডটা যদি করা হয়, রেকর্ডটা গ্রুপে দিলে সবচেয়ে বেটার হবে, আবার একটু রিপিট যাতে সবাই শুনতে পারে আর কি। আমাদের নতুন গ্রুপে দেওয়া হবে। জি জি জি, ওকে, ধন্যবাদ। জাকিউল ভাই আসেননি? কথা শুনতেছেন জাকিউল ভাই? জাকিউল ভাই আপনার এই যে মাইক আছে না, মাইকের এখানে টাচ দেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার ভিডিও চালু আছে, মাইক্রোফোনের এখানে টাচ দেন। আপনি মোবাইলে দেখেন মাইক্রোফোনের মতো একটা স্পিকারের মতো আছে না, ওখানে টাচ দেন। ঠিক আছে, তাহলে ক্লাস শেষে আমরা সব এখন বাইরে হয়ে যাই। হ্যাঁ বের হয়ে যান, সমস্যা নাই। আমাকে জাকিউল ভাই নতুন তো পঞ্চগড় থেকে একটু। হ্যাঁ জাকিউল ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যেদিন ক্লাস থাকবে মানে আমাদের গ্রুপে যারা সাথে সাথে একটু অ্যাড হবেন, তাহলে আর কি ভালো লাগবে। যে কাছে রেকর্ড পাবো, আশা করে যদি ক্লাসে না অ্যাটেন্ড হন তাহলে পরবর্তী স্যার কিন্তু রেকর্ড করতে দিবে না। এই জন্য আমরা যেহেতু ক্লাস করবো দেখে স্যারকে বলছি যে গ্রুপ খোলেন, আর আমরা যদি না উপস্থিত থাকি রেকর্ড পাবার আশায়, তাহলে কিন্তু ভালো লাগবে না, রেকর্ডটা কিন্তু বলতে বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রতিদিন অ্যাটেন্ড হবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে, স্যারেরও ভালো লাগবে। আর আমরা যে কি শিখলাম আমরা তো সরাসরি প্রশ্ন করতে পারবো। কিবার হবে? রবিবারে করে ক্লাসে কিবার হবে? প্রতিদিন যে আচ্ছা, রুটিনটা আবার দিয়ে দেবো, ক্লাসে আবার রুটিনটা দিয়ে দেবো। মেসেজ পাবেন, মেসেজ পাবেন। ফ্রেন্ডের দেওয়া হয়েছে আর কি, ওর জন্য আবার দেওয়া হবে। তুমি যাও, তোমার কাজ কে এখানে? আপনার কাজ বন্ধ করো, আমি বন্ধ করে আমি এখানে বন্ধ করবো, তুমি যাও তোমার ফরা ফরা বন্ধ করে যাবো না। জাকিউল ভাই বহুত কষ্ট করে ঢুকছেন, বহুত কষ্ট করে ঢুকছেন। হ্যাঁ অনেকটা আসলে, কারণ এগুলো তো শিখতে হবে ভাই। ডাক্তারি পাশ করে ফেলাইছেন, এগুলো মনে করেন এখন বর্তমানে আধুনিক, ঠিক আছে, এগুলো না জানলে ঝামেলা।
আমি তো এগুলি কখনো ক্লাস করিনি, বুঝছেন, মানে অনলাইনে কখনো এইভাবে ক্লাস করিনি। করি নাই দেখি তো মনে করেন আপনাকে ওই এইসব লাইনে টাইনে আনতে হবে। সম্পূর্ণ নতুন ভাবে তো, যার কারণে একটু মানে সমস্যা হয়। আস্তে আস্তে হয়ে যাবে নি। আচ্ছা, ইনশাল্লাহ। তো ভালো থাকেন। হ্যাঁ, ক্লাস তো বুঝছেন মোটামুটি কিরকম, ভালো হয়েছে না? অনেক সুন্দর হয়েছে না? না, অনেক সুন্দর আলোচনা। এইভাবে ডিসকাস করতে পারলে আমরা মানে আমাদের যে এক্সপিরিয়েন্স এগুলো আছে এগুলো আমরা আরো শক্তিশালী করা সম্ভব। 6টা মাস মনে করেন লাইগে থাকেন, দেখবেন না মনে করেন আপনার পিছু পিছু লোক কত ঘুরবে না, আপনার বিভিন্ন জায়গায় 2 লাগবেন না। ইনশাআল্লাহ। স্যারের বাসা কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা, আচ্ছা। ভাষা ওইরকমই লাগলো, ভাষা দক্ষিণবঙ্গের যশোর, সাতক্ষীরা আমি দেখলাম। এখন আমার যে কল গেছিল, ওটা কি কলটা আপনার তো পুরো গ্রুপে চলে গেছিল নাকি? গ্রুপে চলে গেছে, গ্রুপে চলে যায় মনে করেন ঝামেলা হয়েছে। ও গ্রুপে কল দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ওই যে লাল চিহ্নের ওখানে বের হয়ে যান, ওখানে চাপ দিয়ে বের হয়ে যান। ফোন কাটে না ওরকম, ওখানে দেখে। এই তো শহীদুল্লাহ ইসলাম ভাই, ভালো আছেন? হ্যালো ভাই, আপনি ভালো আছেন? জি আপনার বাসা সাতক্ষীরা? না, আমার তো ফরিদপুর ভাঙ্গা থানা। ও, সাতক্ষীরা ভাষা কার বললো? স্যারের কথা বললো, মানে ও আচ্ছা আচ্ছা, সাইবুল স্যারের কথা বলছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমার বাসা সাতক্ষীরা আর কি, আমার সাতক্ষীরা সদর। আর স্যারের হলো আপনার পাশের থানা আর কি, জিবাড়া থানা। আপনি কি ডিপ্লোমা আছেন নাকি? জি, আমি ডিপ্লোমে আছি। আমি ময়মনসিংহে আছি ম্যানেজার হিসেবে আর কি, ময়মনসিংহের দায়িত্বে, বিভাগের দায়িত্বে। ময়মনসিংহ? জি, ময়মনসিংহ। আচ্ছা, আপনাদের ওই ওষুধের কি রেট তো সারা বাংলাদেশে একই মনে হয় নাকি? সব জায়গায় একই, সব জায়গায় একই রেট। একই রেটে দেখা যায়। অনেক সময় আপনার এই কমিশন থাকে কিছু, তো এই কারণে অনেক সময় কোনো বিষয় হইতে পারে, কিন্তু কোম্পানিতে রেট একটাই আর কি, ইনভয়েস একই রেটে হয় আর কি, ঠিক আছে? একই রেটে ইনভয়েস হয় আর কি। বেশি দেখা যায় অনেক সময় ছাড় দেয়, তখন একটু কমে পাওয়া যায়, এটা একটু ভিন্নতা আর কি। আর না, ইনভয়েস একই রেটে হয় সবাই। বুঝতে পারছি। না, যেরকম আমরা তো আগে মাদার এগুলো ব্যবহার করতে পারতাম না, জানতাম না, বুঝতাম না। 50 বছর মাদার ব্যবহার করা যায়, মাদার বায়োকেমিক ট্রেডিশন এগুলো ব্যবহার করে, এগুলো তো হোমিওর ভিতরে, হোমিওর বাইরে তো কিছু না। না, বাইরে না। মাদার বায়োকেমিক ট্রেডিশন এগুলো তো হোমিওর বাইরে না, এগুলো দিয়েই তো হোমিও তৈরি। আর বায়োকেমিক এমন একটা জিনিস, আমার কাছে বায়োকেমিক খুব ভালো লাগে, কেননা এই এমন একটা জিনিস হোমিওর সাথে, ইউনানির সাথে, হার্বালের সাথে, অ্যালোপ্যাথির সাথে সব সাথে খাওয়া যায়। এটার কোনো আপনার সাইড এফেক্ট নাই। এটা জাস্ট এটা লবণ আর কি, লবণের ঘাটতিটা পূর্ণ করে আর কি বায়োকেমিক দিয়ে। এটা সব জায়গায় চলে। ঠিক আছে, আগে করি নাই, বুঝতাম না, করি নাই। মানে যারা মনে করেন একটা হোমিও আছে না, তাদের সাথে ছিলাম তো, তারা 50 বছর ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতো না। চেম্বার আছে বর্তমানে আপনার তো নাকি? জি জি, চেম্বার কুলিয়া বাজারে। আচ্ছা আচ্ছা, জি কয়েকটা ওষুধ বললো কিন্তু স্যার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাসপারটাস ফার্মা, প্লাটাওরি, শেষ হবে বায়োকেমিক কাছে কিছু কাজের। হ্যাঁ, হার্টের জন্য, হার্ট অ্যাটাকের জন্য যেটা। আচ্ছা, প্লাটাওরি যে আপনাদের একটা কি জানি আছে, প্লাটা কি জানি, প্লাটাওরি একটা প্যাটার্ন আছে আর কি। তো মাদার ব্যবহার করবেন আপনি, প্যাটার্ন না করেন মাদার করে। প্লাটাওরি মাদারও আছে, তো প্লাটাওরি আমাদের প্যাটার্ন আছে আর কি, প্যাটার্ন ফাইল আছে। প্যাটার্নে তো কাজ করে।
প্যাটার্নও কাজ করে, ভালো কাজ করে ভালো কাজ করে। প্যাটার্নে অনেকে তো প্যাটার্নের পক্ষপাতিত্ব না, এই কারণে আমি আপনাকে প্যাটার্নের কথা বলতেছি না, ঠিক আছে? আপনাকে মাদার কথা বলতেছি। অনেকে প্যাটার্ন পছন্দ করে, অনেকে করে না। বর্তমানে চেক করতেছি, বুঝলেন? আমি তো আগে তো মানুষের কথা শুনতাম, ভালো কাজ করে, ভালো কাজ এখন করে। চেক আমার করি। কাছে পরামর্শ নিলে মাদারের পরামর্শ দিই আর কি। এতে ভালো কাজ করে আর কি ল্যাটাওরিতে। কি এটা তো মাদার প্যাটার্ন দিয়েই তৈরি আর কি, এটা তো মাদার দিয়েই তৈরি, মাদারের সাথে অন্যান্য উপাদান দিয়ে তৈরি করে একসাথে, এই কারণে দ্রুত কাজ করে আর কি। মাদারের চাইতে কিন্তু এই প্যাটার্নে বেশি দ্রুত কাজ করে, ধরে রাখতে পারে না বেশি দিন, কিন্তু কাজ করে। অন্যান্য উপাদান দেওয়া আছে তো, এই কারণে দ্রুত কাজ করে। তবে মাদার গুলো তো আমার লাগবে, তাই মাদার গুলো এখন কি কোনো ইয়ে আছে না, অফার আছে? অফার আপনার ফরিদপুর না? জি ফরিদপুর। আপনার ওখানে এমপি আছে না, যোগাযোগ আছে? আছে আছে। ওনার সাথে আলাপ করবেন আর কি, যে আপনার কি কি অফার আছে, আপনার যদি বেশি নেই তাহলে কয়টা করে দিবেন, 10 জনের ফ্রি। হ্যাঁ, সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, এর আগে বলছিল। আলাপ করে কি বলে আমার জানায় না, আমার এই পার্সোনাল লগ দিয়ে আর কি। এখানে গ্রুপে কিন্তু আমার পার্সোনালে ঢুকতে পারবেন আর কি। গ্রুপে যে নামটা লেখা আছে, নামের উপর চাপ দিলে ওখানে সবার নাম চলে আসবে আর কি। নাম চলে আসলে পরে ওইখানে আপনার জেনে দরকার সেই নামে ক্লিক করলে আপনার নাম্বার আমি ডাইরেক্ট অ্যাড মানে ই করছি, ঠিক আছে? হ্যাঁ, ওটা যে কোনো সময় নক করতে পারবেন আর কি। আমি কয়েকজনের আর কি, আমাদের যে প্রোডাক্ট লিস্ট আছে, প্রোডাক্ট লিস্টটা কয়েকজনে দিচ্ছি আজকে। আমার পার্সন অফ করছিল যে প্রোডাক্ট লিস্টটা দিয়ে আর কি, পরে আমি আজকে দিয়ে দিচ্ছি আর কি হোয়াটসঅ্যাপে। আপনি তো মানে চাকরি করতেছেন, কোন চেম্বার তো নাই মনে হয় না, নাকি? আমি ভাই চেম্বার দেই নাই, আমি চাকরি করতেছি তো। আমার বাড়িতে সাতক্ষীরা বললামই, আমি থাকি ময়মনসিং, ঠিক আছে? এত দূরে চেম্বার দিয়ে তো এখন এখানে জমানো কঠিন, আর আসলে সময় পাওয়া যায় না। অনেকে আজকে অনেক কষ্ট পাইছে, আসলে কি বলবো। আমি এই যে আসার পথে আর কি কিন্তু সবাই অ্যাডমিন করছে আর কি, সবাই কিন্তু এ করছে, আমি রিসিভ করছি আর কি। এই যে গাড়িতে আসছে, এবার গাড়ি থেকে নামছে, হেঁটে আসছে, আবার গাড়িতে উঠছে, আবার নামছে, এইভাবে 2 দিন ওঠা নামা করতে হয়েছে। অনেকে একটু বিরক্ত হয়েছে আর কি। ঠিক সময় আমি আর কি ওদেরকে দিতে পারিনি আর কি, একটু সময় লাগছে আর কি। উল্টো নামার ভিতরে তো এই যে আপনার ময়মনসিং যে বাইপাস, এখানে তো গাড়িতে নেমে পরে কিছু দূর হেঁটে আসতে হয়, পরে সেটা এসে আবার গাড়ি পাওয়া যায়। পড়ছিলাম তো আমি, অনেকে একটু প্রথমত ঢুকতে পারিনি 2-1 আর বাসায় আসছে, কিন্তু জামা কাপড় খুলতে পারিনি, ওই অবস্থায় আর কি ক্লাস করতেছে আর কি, ঢুকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বের হয়ে যাই। সমস্যা নেই, আমরা আলাপ করতে পারেন, সমস্যা নেই। এখন তো আর কেউ নতুন করে ঢুকবে না, ক্লাস শেষ যেহেতু। গোসল করবো, খাওয়া দাওয়া করবো, নামাজ পড়বো, আর কি ঘুমাবো। বাইরে আমরা তাহলে আজকে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই ভাইয়া ক্লাস বন্ধ হয়ে গেছে। আবার বলছে ক্লাস বন্ধ হলে বইয়া চলে যেতে ক্লাস থেকে।